তো প্রথমে আজকে আমরা যেটা শিখব সেটা হলো আপনাদের আমরা প্রথমে যেটা আলোচনা করব সেটা হলো লিঙ্ক ট্যাগ। মানে আমরা যে অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আলোচনা করছি না, অ্যাঙ্কর ট্যাগের উপর কিভাবে আমরা স্টাইল অ্যাপ্লাই করতে পারি সেইটা আমরা জানবো। তো আমরা প্রথমে একটা অ্যাঙ্কর ট্যাগকে ডিফাইন করি। আমরা তো অ্যাঙ্কর ট্যাগ ডিফাইন করা সবাই জানি যে এটা। তো এখানে আমরা কোনো কিছুর কি দেই, ডেস্টিনেশন পাথ সেট করে দেই যে আমরা এই পেজ থেকে বা এই বাটনে বা এই লিঙ্কে ক্লিক দিলে কোথায় যাব সেইটা আমরা আসলে সেট করে দেই। তো এখানে আমি দিলাম কি দিব, যে গো টু, বা ওসব কিছু দেওয়ার দরকার নাই, ক্লিক মি দিয়ে দিলাম। আমি তো অন্য জায়গায় যাওয়ার আমার টার্গেট না। তো এইটা দেওয়ার পরে দেখেন যে আমার এখানে কিন্তু এই যে একটা কি আছে, আন্ডারলাইন চলে আসছে এবং কালারটাও কিন্তু একটু চেঞ্জ আছে, কালারও কিন্তু অন্যরকম আছে। কি কালার আমি জানি না, দেখে নিয়েন। তো দেখেন আসলে আমরা যখন কোনো বাটন বা এইগুলা দেখি, বা মানে একটা বাটনে ক্লিক করলে যখন আরেক জায়গায় যাই, বা যে লিঙ্কগুলো থাকে সেই লিঙ্কগুলো সাধারণত কিন্তু এভাবে থাকে না, সেই লিঙ্কগুলো কিন্তু আরও সুন্দর করে থাকে। তো এইটাকে আমরা কিভাবে লিঙ্ক আপ করে বা কিভাবে বাটনের মতো কাজ করে সেইটা আমরা দেখব। তো এটা করতে গেলে আমরা যেহেতু এই এক্সটার্নাল সিএসএস নিয়ে আজকে কাজ করব, সেহেতু এখানে প্রথমে আমাকে সিএসএস ফাইলটা মানে এখানে লিঙ্ক আপ করতে হবে। তো আমি লিঙ্ক আপের মাধ্যমে সিএসএস ফাইলটা কোথায় আছে, এইটা আছে হলো আপনার লিঙ্ক, তো আমরা পারি অ্যাসেটসের ভিতরে, সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস। তো তাহলে এর আগে আমার কি দেওয়া লাগবে, অ্যাসেটসের ভিতরে সিএসএস, সিএসএস এর ভিতরে স্টাইলস ডট সিএসএস। তো এটা পাইছে কিনা আমরা মানে টেস্ট করব। তো আমরা প্রথমে এ ট্যাগ ধরেই কাজ করি, বা এখানে আমরা একটা ক্লাস নিতে পারি। এখানে আমি ক্লাস নিলাম, ক্লাসের নাম দিলাম ক্লিক মি দিলাম, ক্লাসের নাম দিলাম ক্লিক মি। তো এইখানে এসে এবার ওই ক্লাসটাকে আমরা ডিফাইন করব। তো ক্লাস আমরা কিভাবে দেই, যে ডট ক্লাস নেম দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হলো শুরু। তো এখানে প্রথমে আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তো আমি কালার সাপোজ মনে করেন যে কি দিব, কালার দিব হলো ব্ল্যাকই দেই, কালার ব্ল্যাক দিলাম। দেখেন তো এখানে কি কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন, সম্ভবত চেঞ্জ আসছে, আরও আসছে কিনা বা কোনো ইফেক্ট পড়ছে কিনা দেখেন। রেড দিয়ে দেখেন তাহলে বোঝা যাবে রেড। হ্যাঁ, আমি ফন্ট সাইজ বাড়াই দেই তাহলে আরও বুঝতে পারবো। আমি এখানে 20 পিক্সেল করে সেভ, ওই দেখেন চেঞ্জ হয়েছে, তাহলে এখানে কিন্তু চেঞ্জ হয়েছে। তো এখানে আমি এটা রেড দিলাম, সমস্যা নাই, এই যে চেঞ্জ হয়েছে। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই করি, এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই রেডের সাথে। আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই আপনার হলো ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার হলো ব্ল্যাক দেই। এগুলো আমরা জানি বলে, যেগুলো অলরেডি জানি ওইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করতেছি না, এটা আমরা জাস্ট বাটন শেপ যে কীভাবে করে ওইটা দেখতেছি। তাহলে ব্ল্যাকের উপরে কালার কোনটা ফোটে, হোয়াইটটা ভালো ফোটে, তো আমি এখানে হোয়াইট দিয়ে দিলাম। এই যে দেখেন আসলে বাটনগুলো কিভাবে তৈরি করে, বাটনগুলো তৈরি করার জন্য আমরা বাটন ট্যাগ নিতে পারি, বাটন ট্যাগের মাধ্যমেও বাটনের কাজ করতে পারি। আবার দেখা যাচ্ছে অ্যাঙ্কর ট্যাগ দিয়েও আমরা বাটনের কাজ করি, কারণ সব জায়গায় যে বাটন ট্যাগ নিয়ে কাজ করব বা বাটন বানাবো তা না, আমরা বাটনের শেপ নিয়ে আসতে পারি, যে কোনো কম্পোনেন্টকে বাটনের রূপ দিতে পারি। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় বাটন ইউজ করি, আর না হলে অ্যাঙ্কর ট্যাগ দিয়েই কাজগুলো করি। তো দেখেন, তো এখানে বাটনের মানে কিছুটা বাটনের মতো শেপ নিয়ে আসছি। তো লিঙ্কের যে অনেকগুলো আমরা যে মানে লিঙ্কের যে অনেকগুলো মানে কি বলে প্রপার্টি আছে বা সিএসএস আমরা ইউজ করতে পারি, সেইটা আলোচনা করাই মূল টার্গেট এখানে। তো এখানে আমরা একটা মার্জিন প্যাডিং দিতে পারি। এখানে আমরা দিব প্যাডিং, কারণ হলো আমরা বাইরের দিকে আমরা আর কি মার্জিন দিতে চাচ্ছি না। আমরা যে লেখাটা আছে দেখেন, এখানে ভালো করে খেয়াল করেন, আমাদের যে এরিয়াটা পাইছে সেই এরিয়ার সাথে লেখাটা একদম মিশে গেছে। আমি চাচ্ছি যে লেখাটা ভিতরে চলে আসবে, এরিয়াটা বড় থাকবে। তো এখানে এই জন্য আমরা ইউজ করব প্যাডিং, কারণ কোনো ভিতরের কোনো কিছু ইউজ করতে গেলে ইউজ করা লাগে প্যাডিং। আর বাইরে যখন আমরা বাইরের থেকে সরাবো তখন নিয়ে আসবো মার্জিন। তো প্যাডিং যদি আমি এখানে 20 পিক্সেল দেই তাহলে চারি সাইড থেকে 20 পিক্সেল পেয়ে যাবে, এই যে। আর যদি আমরা কম বেশ করি তো কম বেশ, আর আমি যদি চাই উপরে নিচে 10 পিক্সেল আর রাইট লেফটে হলো 20 পিক্সেল, তো এটা। তো আমি এখানে একটা মার্জিন অ্যাপ্লাই করতে পারি,
মার্জিন দিচ্ছে এই কারণে যে একদম কর্নারে আছে তো সরাই নিয়ে আসার জন্য। আমি সাপোজ দিয়ে দিলাম 200 পিক্সেল, চারি সাইড থেকে 200 পিক্সেল মার্জিন। আচ্ছা, ও নিচে নিচে আসবে না। তো এখানে এখানে দেখেন এই যে লিঙ্কে এর যে আন্ডারলাইনটা আছে, এই আন্ডারলাইনটা কিন্তু আমরা রাখবো না। কোনো লিঙ্কে সাধারণত আন্ডারলাইন কিন্তু থাকে না। তো এইটাকে আমরা কি করতে পারি, এইটাকে আমরা টেক্সট ডেকোরেশন ইউজ করতে পারি। এই ক্ষেত্রে টেক্সট ডেকোরেশন কি করব, দেখেন টেক্সট ডেকোরেশনে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন। আমরা ইউজ করব, যদি আন্ডারলাইনটা না রাখতে চাই তাহলে ইউজ করব নান। দেখেন ওখান থেকে কিন্তু আন্ডারলাইন চলে গেছে। তারপরে দেখেন বাটনগুলো সুন্দর করে কর্নার সাইডে আপনার হলো কর্নারে এরকম বাঁকানো থাকে, মানে যেটাকে বলা হয় রেডিয়াস। তার জন্য আমরা ইউজ করতে পারি বর্ডার রেডিয়াস প্রপার্টি। আমরা এগুলো কিন্তু নতুন শিখতেছি আজকে, আমার এখানে নতুন, যারা জানেন তো জানেনি। তো আমরা বর্ডার রেডিয়াস কত দিব, বর্ডার রেডিয়াস আমরা আমাদের যতটুকু দরকার অতটুকুই দেবো। আমি 10 পিক্সেল দিলাম, 10 পিক্সেল দিয়ে দিই কতটুকু হয়। তো এখানে আসলে উপরে লেগে গেছে, তো আমি একটা মার্জিন টপ ইউজ করি। মার্জিন টপ 200 পিক্সেল দিয়ে দিলাম, ওখান থেকে মোটে নড়েই না কে। ভাই বডির মার্জিন 0 করে নেন। আচ্ছা, এখানে এখানে একটা ইয়ে আছে দেখেন, সবসময় যখন আমরা সিএসএস অ্যাপ্লাই করব তখন গ্লোবালি আমরা একটা স্টাইল অ্যাপ্লাই করব। এই যে স্টার, স্টার দিয়ে, স্টারের মিনিং কি, এই যে এখানে দেখেন চলে আসছে। স্টারের মিনিং হলো মানে এটা হলো গ্লোবাল। এই যে তিনটা সিএসএস আমি এখানে প্রপার্টি লিখছি, এটা হলো গ্লোবালি অ্যাপ্লাই হবে, কারণ প্রত্যেকটা এইচটিএমএল ট্যাগের আর কি মার্জিন প্যাডিং একটা থাকে ব্রাউজার ডিফল্টের। আর বক্স সাইজিং কি, এটা আমি আজকে আলোচনা করবো ইনশাল্লাহ যদি মনে থাকে। এই বক্স সাইজিংটা খুব ইম্পর্টেন্ট। এটা কি, এটা আমি ইনশাল্লাহ ডিটেলস আলোচনা করব, যদি মনে না থাকে মনে করে দিয়ে, না হলে নেক্সট ক্লাস। তো আপাতত দেখেন এখানে এইটা হলো গ্লোবাল সিএসএস। এইটা যখন দিয়ে দিছি আশা করি কি এবার কাজ করবে। এখানে তো তাও তো কাজ করে নাই, কাজ করে নাই। আচ্ছা আচ্ছা, বডির এখানে কি পাচ্ছে, আচ্ছা বডি তো ঠিকই আছে তাহলে। বুঝতে পারছি। তো দেখেন আমি এখানে মার্জিন টপ না দিয়ে মার্জিনই দেই, তাহলে আমার সব দিক থেকে সরে আসবে। এই যে মাঝখানে আমার যেখানে যেটা আসলে উদ্দেশ্য ছিল এইটা, এইটা যেটা হয়েছে এটা এটার মূল যে সমস্যাটা হয়েছে, এখানে এইচটিএমএল এর এলিমেন্টগুলো হলো দুই ধরনের। একটা হলো ইনলাইন এলিমেন্ট আর একটা হলো ইনলাইন, একটা হলো ব্লক আর একটা হলো ইনলাইন। তো ব্লক আর ইনলাইন সম্পর্কে যেহেতু সামনে আসছে তাহলে আমি আলোচনা করে দেই। যে দেখেন আমি এর বাইরে লিখি ব্লক এলিমেন্ট কোনগুলা। ব্লক মানে কি, ব্লক মানে হলো মনে করেন এইখান থেকে শুরু আর একটা পেজ হলো এই পর্যন্ত শেষ। তো ব্লক মানে হলো ও পুরো জায়গাটা দখল করে নিবে, এবং যখন আমি আর একটা এলিমেন্ট লিখবো তখন নিচ থেকে নিউ লাইন থেকে শুরু হবে। যেমন একটা ব্লক লাইনের আমরা নাম জানি পি ট্যাগ। এই দেখেন পি আমি দিলাম দিস ইজ পি ওয়ান ট্যাগ, দিস ইজ পি ট্যাগ আমি দিলাম একটা। দেখেন এখানে কিন্তু পি ট্যাগ শুরু হয়েছে, এর সাইডে কিন্তু হিউজ জায়গা আছে এখনো, কিন্তু আমি যদি আরেকটা পি ট্যাগ নেই, ও কি করতেছে নিচ লাইন থেকে শুরু করতেছে। অর্থাৎ এই পি ট্যাগ হলো এখানে কন্টেন্ট এতটুকু, কিন্তু পুরো জায়গাটা ও পুরো লাইনটা জুড়ে নেয়, যার কারণে এটাকে বলা হয় ব্লক লাইন এলিমেন্ট। যদি আমরা প্রমাণ চাই তাহলে আমরা দেখতে পারি, যদি আমরা প্রমাণ চাই তাহলে দেখতে পারি। এই যে দেখেন যখন আমি পির উপরে মাউসটা ধরছি তখন দেখেন পুরো লাইনটাও কিন্তু মানে কালারিং করে দিছে। অর্থাৎ এই পিকে বলা হয় ব্লক লাইন এলিমেন্ট। এইচটিএমএল এর দুই ধরনের এলিমেন্ট আছে, ইনলাইন ব্লক আর হলো ব্লক। তো ডিসপ্লে প্রপার্টিতেও এটা আমরা আলোচনা করব। যেমন এরকম ব্লক লাইন এলিমেন্ট কি আছে, পি ট্যাগ আছে, পি ট্যাগ আছে,
ডিপ ট্যাগ আছে, ডিপ মানে ডিপ ট্যাগ আছে, আরও অনেক আরও অনেকগুলো আছে। সবগুলো তো এই মুহূর্তে আমারও এইভাবে মনে নাই। মোটামুটি আপনার হলো অনেকগুলো আছে। আর তাহলে ইনলাইন ব্লক কোনগুলা? যেমন স্প্যান, আমি স্প্যানের এখানে লিখলাম টেস্ট, আমি এই পি আর ডিপটা কেটে দিলাম। আজকে অস্বাভাবিক আচরণ করতেছে স্প্যান, কি সমস্যা হলো এটা? আচ্ছা, এই দেখেন আমি এখানে একটা স্প্যান লিখছি, এখানে কি লেখা শুরু মানে শো করছে টেস্ট। এখন আমি যদি এইটা আরেকটা লিখি, কি হয়েছে? ওর পাশে আসছে না, অর্থাৎ এইটাকে বলা হয় ইনলাইন ব্লক এলিমেন্ট। অর্থাৎ এর যতটুকু কন্টেন্ট ও অতটুকু জায়গা নেয়, বাকি জায়গাও ছেড়ে দেয়, এইটাকে বলা হয় ইনলাইন। আর যেটা হলো কন্টেন্ট যাই থাক না কেন পুরো জায়গাটা নিয়ে নেয়, সেটাকে বলা হয় আপনার ব্লক মানে ব্লক এলিমেন্ট। যেমন এই যে অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগও কিন্তু একটা আর কি আপনার হলো ইনলাইন। দেখেন তো আমি যদি দুইটা অ্যাঙ্কর ট্যাগ দিই, পাশাপাশি আসছে না, এই দেখেন পাশাপাশি চলে আসছে, দেখছেন? অর্থাৎ অ্যাঙ্কর ট্যাগও কিন্তু ইনলাইন, এরা কিন্তু ব্লক না। ব্লকের ভিতরে আছে আপনার হলো এই পি, ডিপ, এরকম মানে কিছু কিছু আছে, সবগুলো তো নাম মনে নাই। তো এখানে যেটা হয়েছিল দেখেন, এখানে ক্লিক মিকে আমি যখন এই এর যখন মার্জিন টপ বা এগুলো দিচ্ছিলাম, তখন এখানে সম্ভবত ওই কারণে কাজ এখানে হচ্ছিল না, আমার যতটুকু মানে ধারণা আর কি। তো দেখেন এখন এইটাকে আমরা হোভার করব। ম্যাক্সিমাম বাটনে দেখবেন যে এরকম মানে আপনার যখন কার্সর নিয়ে যান তখন এইটা আর কি একটা মানে একটা কালার দেখায়। এইটা কিভাবে করে? এইটা করার জন্য আমাদেরকে আজকে দুইটা জিনিস শিখতে হবে, একটা হলো সুডো ক্লাস আর একটা হলো সুডো এলিমেন্ট। তো আমরা প্রথমে আর কি আপনার হলো কি দিয়ে শুরু করব? আমরা প্রথমে সুডো ক্লাস দিয়ে শুরু করি। মানে খুবই ইম্পর্টেন্ট দুইটা টপিক শিখবো কিন্তু আমরা এই একটা ট্যাগ নিয়ে আলোচনা করতে করতে। একটা হলো সুডো ক্লাস আর একটা হলো সুডো এলিমেন্ট। সুডো মানে কি? সুডো মানে ফলস, অর্থাৎ আমরা এই যে ক্লাসগুলো লিখতেছি না, এই যে ক্লিক মি বা এরকম আমরা শত শত ক্লাস তো ডিফাইন করব। তো সিএসএসেরও কিছু ক্লাস আসলে ডিফাইন করা আছে সুডো ক্লাস, মানে সুডো মানে হলো ফলস বা মিথ্যা। তো মিথ্যা ক্লাস আর কি, বাংলা করলে এরকম আসে। তো এরকম এই মানে সিএসএসেরও কিছু ক্লাস আছে যেগুলো আর কি আমরা অ্যাপ্লাই করব বিভিন্ন প্রয়োজনে। তো এখানে আমরা কি করতে পারি? এর উপরে যখন কার্সরটা নিয়ে যাব তখন আর কি হোভার হবে। তো হোভার হইলে কেমন হয় বা কীভাবে অ্যাপ্লাই করতে পারি সুডো ক্লাসগুলো? দেখেন সুডো ক্লাস অ্যাপ্লাই করার নিয়ম হলো, আপনি যদি এইচটিএমএল যদি ট্যাগ দিয়ে করেন, এটা যদি আমি ক্লিক মি বাটন মানে ক্লাস দিয়ে না করি, এ ট্যাগ দেই, তাও কি বাটন ডিজাইন ঠিক থাকবে? না, অবশ্যই ঠিক থাকবে, কারণ আমরা ট্যাগ ধরে ডিজাইন করতে পারি, ক্লাস ধরে ডিজাইন করতে পারি। আমি ট্যাগ ধরে শেখাচ্ছি না, ক্লাস ধরে শেখাচ্ছি, সেম জিনিস, সেম কাজ। তো সুডো এলিমেন্টের বা সুডো ক্লাস কীভাবে লিখবেন? প্রথমে ক্লাস লিখবেন ক্লিক মি, তারপরে সিঙ্গেল কোলন দিবেন। যখন ডাবল কোলন দিব তখন ইউজ করব সুডো এলিমেন্ট আলোচনা পরে। এখন হলো সুডো ক্লাস। তো প্রথমে ক্লাসের নেম দিবেন, ক্লাসের নেমের পরে সিঙ্গেল কোলন দিবেন। সিঙ্গেল কোলন দিয়ে এবার যতগুলো সুডো ক্লাস আছে আপনি ইউজ করতে পারেন। দেখেন আমি এখানে দেওয়ার পরে কতগুলো সুডো ক্লাস আছে, সব তো লাগে না, মোটামুটি কিছু জিনিস লাগে, অনেকগুলো আছে কিন্তু বহুত আছে। আমরা এগুলো এই যে মজিলা ফায়ারফক্সের জন্য বা যখন আমরা রেসপন্সিভ ডিজাইন করি তখন এগুলো ইউজ করি আর কি। এই যে এই সিঙ্গেল কোটেশন আছে, আবার দেখেন ডাবল কোটেশন আছে, ডাবলের ওগুলো বাদ, ডাবল আমরা করতেছি না। তো এখানে আমরা কি বলতে চাচ্ছি? হোভার করব। তো এখানে একটা ক্লাস আছে হোভার, ঠিক একই স্টাইল। তো আমি চাচ্ছি যে এখন আছে কি ব্যাকগ্রাউন্ডে আছে ব্ল্যাক আর আপনার হলো কালার আছে, টেক্সটের কালার আছে হোয়াইট। তো আমি যখন হোভার করব তখন উল্টা হবে। দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড দিব হোয়াইট আর কালার দিব ব্ল্যাক, অথবা হোয়াইট দিলে তো ব্যাকগ্রাউন্ড হোয়াইট না দিয়ে আমরা এখানে রেড দিতে পারি, রেডের সাথে আর কি ব্ল্যাক কালার ভালো হবে বা যা হোক। দেখেন এই যে দেখছেন ব্যাকগ্রাউন্ড রেড আর আমি এখানে কালার এখানে আমি গ্রিন দিতে পারি আমার ইচ্ছা। অর্থাৎ এই যে দেখেন সুন্দর করে কিন্তু দেখাচ্ছে, যখন এর উপর আমি কার্সরটা নিয়ে যাব তখন কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো শুধু কি আমরা এই দুটো প্রপার্টি ইউজ করতে পারি? না, যে আপনি হোভার করার পরে আপনি কি কি জিনিস ওখানে পরিবর্তন করবেন বা কি কি অ্যাপ্লাই করতে চাচ্ছেন আপনি সেইভাবে আপনার সিএসএস লিখবেন। আপনি চাচ্ছেন যে হোভার করলে
হোভার করলে আপনার অনেক কিছু করা যায়, যেমন ফন্ট সাইজ আমি একটু কমাই দিলাম বা ইচ্ছা মতো আমি লিখতেছি আর কি। ফন্ট সাইজ সাপোজ এখানে করে দিলাম 15 পিক্সেল বা এরকম। এই দেখছেন যেই হোভার করতেছি সেই ছোট হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ হলো প্রথমে আমার ডিফল্ট ফন্ট সাইজ ছিল বিগ, যখন হোভার করতেছি তখন হবে 15 পিক্সেল। সবসময় মাথায় রাখবেন যে মূল ক্লাস প্যারেন্ট ক্লাসের সিএসএস কিন্তু ও সবগুলোই পাবে, সবগুলোই পাবে। আপনি যখন হোভার ক্লাসের ভিতরে যে কয়টা সিএসএস অ্যাপ্লাই করবেন ওইগুলো শুধুমাত্র ওভাররাইট হবে, বাকি যা ছিল কিন্তু সবও পেয়ে যাবে। এটা কিন্তু মাথায় রেখেন। আপনি যদি চান যে আমি এই ক্লিক মি ক্লাসের সবগুলো এখানে ওভাররাইট করব, সবগুলো লিখতে পারেন, আপনার ইচ্ছা। আপনার যেটা 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 দরকার সেটা সেটা আপনি লিখবেন। এবার দেখেন আরেকটা সুডো ক্লাস শিখবো হলো ক্লিক মি দিয়ে আমরা হলো লিঙ্ক দিলাম। ক্লিক মি লিঙ্কের কাজ কি? লিঙ্কের কাজ আমি বলতেছি দেখেন। এখানে আমি কালার দিব ব্লু দেই। আর এখানে এসে আমি একটা লিঙ্ক এখানে ধরাই দেই। এখানে আমি দিয়ে দিলাম https://w3 schools.com। তো এখানে দেখেন তো কি হয়। আমি যখন কার্সর রে আমি এখানে এখন ক্লিক করব বাটনের উপরে, কি আচ্ছা এবার আমি ব্যাগে আসি। দেখছেন আমি কিন্তু ক্লিক করে ওখানে চলে গেছি, কাজ হয় নাই। আচ্ছা আমি কিন্তু ভাই এখানে কালার ব্লু দিলেন, এটা কোথায় হ্যাঁ কি করার জন্য দিলেন? হ্যাঁ এইটাই আমি দেখানোর জন্য তো এখানে করতেছি। তো আমি একটু করি, তোমার হলো টেক্সট ডেকোরেশন এগুলো একটু অফ করে দেই। টেক্সট ডেকোরেশন অফ করে কালার হোয়াইট না দিয়ে এখানে আমি কালার ডিফল্টে ব্ল্যাক দিয়ে দেই। আচ্ছা এখানে আমি হোভার অফ রাখি আপাতত। অ্যাঙ্কর ট্যাগে সুডো ক্লাস আছে 4টা। এখানে আসলে অপর সাইডে চলে যাচ্ছে বলে এখানে যখন অর্থাৎ আমি যখন হলো ক্লিক করতেছি, যখন মানে লিঙ্ক মানে কি দেখেন, এখানে কি দেব, রেড দেই। আমার মাউস মোটে সরে না। এই যে দেখেন রেড কালারটা কিন্তু এখানে আসতেছে, দেখছেন? মানে এটা কি দেখতে পাচ্ছেন সবাই? যখন আমি এখানে রিফ্রেশ দিচ্ছি রেড কালার কিন্তু আসতেছে, দেখতে পাইছেন? জি ভাইয়া। এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, যখন আমি রিফ্রেশ করতেছি তখন কিন্তু ওইটা কিন্তু আসতেছে। এই যে দেখেন। তো এই যে ক্লিক মির এর হলো আপনার সুডো ক্লাসের 4টা, যেটা হলো সিকোয়েন্সিয়াল ইউজ করতে হবে। সিকোয়েন্সিয়াল ইউজ না করলে এটা হলো কাজ করে না। এবার আমি দেই হলো ভিজিটেড। আমি আমি বলতেছি, দাঁড়ান আমি একটু লিখে নেই। এটাই রেড দেই, এটাই হলো ব্ল্যাক, বা এটা আমরা গ্রিন দিতে পারি। ভিজিটেডটা গ্রিন দিতে পারি, আর অ্যাক্টিভটা দিতে পারি হলো হাত তুলছেন কে, কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা এখানে এই যে কালারটা পাইছে এটা কিসের কালার বলেন তো? এই যে কালারটা পাইছে এটা কিন্তু ভিজিটেডের কালার। এটা এটা হলো এখান থেকে আসলে সরাসরি ভিজিটেডটাও দেখাচ্ছে, কিন্তু এখানে প্রথমে অর্থাৎ এখানে যেটা কাজটা আমি যেটা করতে চাচ্ছি সেটা যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে যখন আমি এটা ভিজিট করব তখন মূলত শুরু মানে ও দেখাবে এই কালারটা দেখাবে হলো গ্রিন। আর যখন এটা অ্যাক্টিভ থাকবে তখন আর কি দেখাবে, ব্লু। এই যে দেখেন যখন এর উপর আমি যখন আমি ক্লিক করে ধরছি তখন কিন্তু অ্যাক্টিভ, আর অ্যাক্টিভ করার সাথে সাথে কিন্তু দেখেন 27 নাম্বার লাইনে যে কালারটা লিখছি ব্লু, এইটা কিন্তু ও শো করতেছে।
বুঝতে পারছেন? যখন আমি যখন আমি ক্লিক করতেছি মানে কি অ্যাক্টিভ, আমি কিন্তু ক্লিক করে ধরে রাখছি বলে কালারটা দেখতে পাচ্ছি। আর এই যে ডিফল্ট মানে ডাইনামিকের যে কাজটা, যে অ্যাক্টিভ হইলে কোন বাটন শো করবে, এগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করব, তাছাড়া তো এখন ওইভাবে করতে পারবো না। যে আমি এটা ক্লিক করার পরে এ তো অন্য পেজে চলে যাচ্ছে, তো এইটাকে যদি আমরা টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে আসি তাহলে হয়তো আমরা এখান থেকে আরও ক্লিয়ার হইতে পারবো। টার্গেট ব্ল্যাঙ্ক দেই, তাহলে আমরা এটা ক্লিয়ার হইতে পারবো আশা করি। আসলে এখানে থাকতেছে না, দেখছেন? এখানে কিন্তু থাকতেছে না, কারণ এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে অ্যাপ্লাই করতে হবে। যে এখানে ক্লিক করার পরে যে এই বাটনটা যে অ্যাক্টিভ হচ্ছে, এই বাটনটা অ্যাক্টিভ হইলে যে কালারটা কাজ করবে সেটা হলো এইটা। তো এটা হলো সুডো ক্লাস। আর লিঙ্ক মানে কি, এই যে অ্যাঙ্কর ট্যাগ যে একটা লিঙ্ক, এই লিঙ্কটা শো করানোর জন্যই মূলত আসলে এই লিঙ্ক, এটা মানে এই লিঙ্ক সুডো ক্লাসটা কাজ করে। কিন্তু হ্যাঁ, এটা হলো অর্থাৎ যখন আমি কোনো লিঙ্ক ভিজিট করব না, এখানে আমি আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিই, এই অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আসলে ওইটা মানে করা যাচ্ছে না, ডিফাইন করা যাচ্ছে না। আমি এখান থেকে ক্লাসটা তুলে দেই, বা এটা আমি যদি ক্লাস মি 2 দেই, এইবার দেখেন হয়তো এখান থেকে হয়তো বুঝাইতে পারবো আশা করি ইনশাল্লাহ। এটা দিয়ে দিলাম ক্লিক মি 2, সিএসএস আসেন। এই যে দেখেন এখানে এখন কি শো করতেছে বলেন দিন, রেড। মানে এগুলো বোঝানো একটুখানি ডিফারেন্ট, মানে ডিফিকাল্ট আর কি। যখন দেখেন আমি আগে এই প্রথম প্রথম ক্লিক মিতে যখন কার্সর মানে মাউস চিপে ধরছিলাম, মানে আর কি রাইট বাটন ক্লিক করে লেফট বাটন ক্লিক করে, তখন তখন দেখাইছিল কোনটা কালার, কি অ্যাক্টিভের কালার দেখাইছিল, কিন্তু এখন দেখাচ্ছে কোনটা, ওই যে দেখেন রেড কালার দেখাচ্ছে, ক্লিক মি কোলন সবই তো ওলট পালট কাজ করে। এই দুইটা বাটন এখন ভিজিটেড হয়ে গেছে বলে আর কি এরা আর কি গ্রিন গ্রিন কালার শো করতেছে। তো এগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন আমরা আর কি এগুলোর উপরে জাভাস্ক্রিপ্ট অ্যাপ্লাই করে সিএসএস গুলো ডাইনামিক করব, তখন এইগুলো আশা করি ইনশাল্লাহ ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমিও একটু কনফিউশনে পড়ে গেছি আসলে কিভাবে এখানে কি হচ্ছে। তো এখানে মূলত এই লিঙ্কের এই যে লিঙ্ক যে বাটনটা নিয়ে কাজ করতেছে অ্যাঙ্কর ট্যাগটা, এর 4টা সুডো ক্লাস আছে, লিঙ্ক, ভিজিটেড, অ্যাক্টিভ, আর একটা আছে হোভার, যেটা আমরা অলরেডি দেখছি। তো এর একটা কিন্তু সিকোয়েন্স আছে, প্রথমে কাজ করে হলো লিঙ্ক, তারপরে কাজ করে হলো আপনার ভিজিটেড, তারপরে হোভার, তারপরে অ্যাক্টিভ। আপনি যদি হোভারকে আগে দেন আর এগুলো যদি পরে দেন তাহলে কিন্তু ওইভাবে কাজ করে না, মানে কাজ কিন্তু ওইভাবে করার কথা না। কথা বলছেন? এর কিন্তু একটা সিকোয়েন্স আছে এই প্রত্যেকটা ট্যাগের। আচ্ছা, তাই তো আমরা ক্লাস শিখতেছি, এখানে আমরা আর একটা পি ট্যাগ নেই, দিস ইজ পি ট্যাগ 1, কয়েকটা নেই, এটা পি ট্যাগ 2, এটা 3, এটা 4। এবার দেখেন এখানে আমরা একটা পি ট্যাগ নিয়েছি এবং এটাকে ডিপ ট্যাগের ভিতর দিয়ে দেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ইনশাল্লাহ। দেখেন এই যে ডিপ ট্যাগের ভিতরে আমরা হলো 4টা পি ট্যাগ নিছি। এখন আমি চাচ্ছি এই ডিপের ভিতরে প্রথম পি ট্যাগকে কালার দিব, তাহলে আমি কিভাবে করব? করতে পারি? আমি প্রথমে ডিপের একটা ক্লাস নেই, ক্লাসের নাম দেই কন্টেইনার, মানে মেইন যে ক্লাস ওইটাকে সবসময় কন্টেইনার নাম দিতে হয় একদম বডিতে। আমি এখানে জাস্ট এই ডিপটা আমি মেইন ধরছি, যার কারণে ডিপটার আমি কন্টেইনার নাম দিছি। এটা কোনো নাই, আপনি যে কোনো নাম দিতে পারেন, কন্টেইনার দিলাম। এইবার দেখেন এই কন্টেইনার ক্লাসের উপরে যদি আমি একটা বর্ডার অ্যাপ্লাই করি, আমি বর্ডার দিয়ে একটা করে ফেলি 1 পিক্সেল সলিড ব্ল্যাক, এখানে কাজ করবে না, কারণ হলো হাইট উইথ দেওয়া লাগবে। হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল, তারপর উইথও দিয়ে দিলাম মনে করেন 300 পিক্সেল। কাজ কেন করতেছে না বলেন দিন? কাজ করতেছে না কারণ আমার এই ফাইলটা সেভ হয় নাই। আমি এখন সেভ করলাম, এই যে এই দেখেন কাজ করছে।
এখন আমি চাচ্ছি যে এর পি ট্যাগকে প্রথম পিকে আমি কি করব, কালারিং করব। আমি যদি মনে করেন যে সবগুলো পি ট্যাগের উপর কালার করতে চাই বা সবগুলো পি ট্যাগের উপর স্টাইল অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, কন্টেইনার পি এইভাবে যদি করি এবং এর ভিতরে যদি কালার দেই, কালার প্রপার্টি আমি যদি দেই রেড, তাহলে কিন্তু সবগুলো রেড হয়ে যাবে। কিন্তু আমি বলতেছি কি যে আমার দরকার হলো প্রথম পি ট্যাগকে আমি রেড কালার করব, বাকিগুলো যা আছে সেম থাকবে। তখন আমরা একটা সুডো ক্লাস ইউজ করতে পারি। সেই সুডো ক্লাসটা হলো এটা উপরে থাক, আমি এখানে লিখি কন্টেইনার, এখানে যেহেতু ক্লাস ডট কন্টেইনার পি ফার্স্ট চাইল্ড, এই যে দেখছেন আমি কিন্তু উপরে কি করছি যে গ্লোবালি বলে দিচ্ছি যে কন্টেইনারের ভিতরে যে পিগুলো আছে সবার কালার হবে রেড, কিন্তু আমার প্রথম পি ট্যাগটার কালার আমার দরকার হলো গ্রিন। তখন আমি একটা সুডো ক্লাস ইউজ করতে পারি ফার্স্ট চাইল্ড, যে মানে যে দেখেন এখানে ডিপ কি, এখানে ডিপ হইলো প্যারেন্ট, প্যারেন্টের সেম এলিমেন্ট বা যাই ভাই পি তো এখানে পি তো 4টাই পি ছিল, তাইলে প্রথমটাতেই নিল কেন? আমি হ্যাঁ তৃতীয়টাতে করব। হ্যাঁ 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 বলতেছে এটা। এখানে ডিপ হলো প্যারেন্ট ট্যাগ, আর প্যারেন্টের আন্ডারে সেম একই এলিমেন্টের 4টা পি ট্যাগ আছে। এখন আমি এখানে কি বলছি, আমি এখানে যখন প্রথমে যে আপনার হলো ডট কন্টেইনার পি দিয়ে, এখানে এইটার মানে কি, এইটার মানে হলো কন্টেইনার বা ডিবের ভিতরে যতগুলো পি আছে সবার কালার হলো রেড, গ্লোবালি আমি বলে দিছি। তারপরে এই এর যে মানে এখানে যে সুডো ক্লাস ফার্স্ট চাইল্ড আছে কন্টেইনার পি কোলন ফার্স্ট চাইল্ড, অর্থাৎ এই কন্টেইনারের আন্ডারে এই কন্টেইনারের ভিতরে যতগুলো চাইল্ড আছে তার মানে সেই চাইল্ডগুলো কি পি ট্যাগের চাইল্ড, মানে ওখানে আছে কোন ট্যাগগুলো পি ট্যাগ, অন্য কোনো ট্যাগ তো নাই। তাহলে যতগুলো পি ট্যাগ আছে তা সেই পি ট্যাগের প্রথম পি ট্যাগটা, অর্থাৎ এই কন্টেইনারের প্রথম চাইল্ডটা। তাহলে এই কন্টেইনারের প্রথম চাইল্ড আছে কি, দিস ইজ পি ট্যাগ 1, এই জন্য এখানে আপনার একে গ্রিন করে দিছে। এখন আমি দিতে পারি, আমি লাস্টের চাইল্ডটাও করতে পারি, দেখেন লাস্টের চাইল্ডটাকে দিয়ে দিলাম ব্লু। এখন তাহলে কি মাঝখানের দুইটা আমি কোনো কারণে করতে পারবো না? হ্যাঁ করতে পারবো। সেটা আমরা কয়ভাবে করতে পারি, কয়েকভাবে। আমাকে এখানে স্পেশালভাবে আলাদা করে ক্লাস অথবা আইডি ডিফাইন করতে হতো। তো সাপোজ আমি 2 নাম্বারটাকে যদি করি, এখানে যদি আমি একটা ক্লাস দেই, যে এখানে আমি ক্লাস দিলাম আপনার P2 ক্লাস, তাহলে এটা কার আন্ডারে আছে, কন্টেইনারের আন্ডারে P2। তো এখানে আমি এটা কিভাবে করতে পারতাম, কন্টেইনারের আন্ডারে হলো P2 ডট P2, এর কালার আমি দিয়ে দিলাম মনে করেন কি আছে, গ্রিন আছে এখানে, তাহলে আমি দিয়ে দিলাম যাই একটা দিয়ে দেই, ব্রাউন কালারই দিয়ে দিলাম। সেভ দেখাই নাই, কারণ হলো ওইটা দেখেন এখানে কিন্তু কালার চেঞ্জ হয়েছে, দেখছেন 2 নাম্বারটা কিন্তু ব্রাউন কালারে চলে আসছে। এটা একটা ওয়ে, কিন্তু আমি তো আসলে ওইখানে ক্লাস ধরে করব, এটা আসলে বেস্ট বা ভালো প্র্যাকটিস না। তাহলে আমি কিভাবে করতে পারি, আমরা এইভাবে সুন্দরভাবে করতে পারি, ফার্স্ট চাইল্ডের জন্য ফার্স্ট চাইল্ড আছে, লাস্টের জন্য লাস্ট চাইল্ড আছে। তাহলে মাঝখানেরগুলো ধরার জন্য আমরা কি করতে পারি, মাঝখানেরগুলো ধরার জন্য সুন্দর একটা সিনট্যাক্স আছে, এই যে nth চাইল্ড। এবার আপনার যতগুলো চাইল্ড থাক কোনো ব্যাপার না, ফার্স্টেরটা লাস্টেরটা ধরার জন্য আপনার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড আছে, আর মাঝখানের যেটা ধরবেন এই যে n তম চাইল্ড দিলে হবে nth চাইল্ড। 2 মানে কত, এই যে 2 নাম্বারটা। আমি যদি এখানে 2 ইয়েলো করে, দেখেন 2 নাম্বার কিন্তু ইয়েলো হয়ে গেছে। এখন এখানে যদি আমি 3 নাম্বারটারে দেই, দেখেন 3 ইয়েলো হয়ে যাবে, দেখছেন। অর্থাৎ যতগুলো চাইল্ড থাকবে সবগুলোর আমি ধরতে পারবো। এখন এই ডিবের ভেতরে মনে করেন যে পি, শুধুমাত্র পি না থেকে আরও অত অনেকগুলো থাকতে পারে। দিস ইজ স্প্যান 1, আমি মোটামুটি এইগুলো দিলাম। এগুলোর উপর কি সিএসএস অ্যাপ্লাই হবে না, হবে না কিন্তু, কারণ আমি কারে ধরছি, আমি শুধুমাত্র ধরছি পি ট্যাগরে। অর্থাৎ এই কন্টেইনার ক্লাসের আন্ডারে যতগুলো পি ট্যাগ আছে সেইগুলোকে সিরিয়াল করে 1 2 3 4 করে করে এইভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি স্প্যান্ডে করতে চাই তাহলে সেমভাবে করবেন। এখানে দেখেন তাহলে একসাথে অ্যাপ্লাই কিভাবে করতে পারি, পি ফার্স্ট চাইল্ড আর স্প্যানের ফার্স্ট চাইল্ড। তাহলে আমি এখানে সরাসরি স্প্যান কোলন ফার্স্ট চাইল্ড মাল্টিপল যে অ্যাপ্লাই করতে পারি, কাজ করবে না। কাজ কেন করবে না, কারণ হলো কন্টেইনার কথাটা আমি আগে অ্যাড করি নাই। কারণ এই স্প্যানটা কার ভিতরে আছে, আমি এই যে স্প্যান ফার্স্ট চাইল্ড লিখছি, এটা কাজ করবে কখন, এটা কাজ করবে যখন কন্টেইনারের বাইরে আমি কোনো কিছু পাঠাবো।
যেমন ওই দুটো যদি কন্টেনারের বাইরে দিতাম, তাও কাজ করে নাই। আমি এখানে একটু এক্সপ্যান্ড কন্টেনারটা দিয়ে দেই। কাজ করলো না কেন? কাজ তো করার কথা। আচ্ছা, এখানে স্প্যান বাদে আমি সাপোজ অন্য কোনো ট্যাগ নেই, যে ডিপ ট্যাগ নিলাম সাপোজ। ট্যাগের তো ইস্যু হওয়ার কথা না। আচ্ছা, যারা জানেন তারা কি কোনো যারা জানেন তারা কি কোনো ইস্যু বলতে পারবেন এখানে? আমি তো ইস্যু দেখতেছি না। যারা তো ভাই এই যে কন্টেনারকে দুইবার দেওয়া লাগে, একবার দিলেই তো হয়, যেহেতু কমা দিয়ে একসাথে ধরতেছেন। হ্যাঁ হ্যাঁ, এটা এই যে তো ডট হিসেবে, এটা তো হিসেবে হবার কথা, কিন্তু এই যে কাজ করছে তাই না? হ্যাঁ, কাজ করছে। তাহলে এখানে আমি যদি স্প্যান দিতাম তাহলে তো কাজ করার কথা। আমি তো কন্টেনারের ভেতরেই আছি। স্প্যানের ক্ষেত্রে কাজ করে নাকি তাহলে? মানে ডিবে কাজ করলে তো স্প্যানে কাজ করবে, জিনিস তো একই জিনিস। এগুলো মাঝে মাঝে আর কি এ করে ফেলে। এখানে তো হিসাবে কাজ করার কথা। এটাকে ভাই ওই যে ইনলাইন এলিমেন্ট গুলো এই জন্য নাকি পি তো ডিপস ব্লক ছিল, পি ধরতেছে, ডিবো ধরতেছে। হয়তো ইস্যু হইতে পারে, কিন্তু মানে স্বাভাবিক দৃষ্টিতে আমি যতটুকু জানছি মানে বুঝতেছিলাম যে এখানে কাজ করবে বা কাজ করার কথা স্বাভাবিক দৃষ্টিতে। আচ্ছা, ব্লক এলিমেন্ট আর কি আছে? একটুখানি দেখি তাহলে। ব্লক এলিমেন্ট একটা দেই। ভাই হেডিং আছে। হেডিং আছে তাই না? হ্যাঁ, হেডিং আছে। তাহলে আমি একটু হেডিং দিয়ে আসি তো এখানে। হেডিং ওয়ান, সবগুলোরে হেডিং অন করতে হবে। আচ্ছা, তিনটারে করি। তারপরে এখানে এসে হেডিং অন দিয়ে ধরি, তাও কাজ করে না। তো আমি কোনো কারণ দেখি না। এভাবে কাজ করে, অথচ ও তো এভাবেও কাজ করার কথা। কাজ তো করার কথা, কাজ না করার তো কোনো কারণ দেখি না। তাহলে দেখেন এখানে আমরা যে ভুলটা পাইছি সেটা হয়েছে যে এ হলো প্যারেন্ট। প্যারেন্টের আন্ডারে এখানে কতগুলো চাইল্ড আছে? এগুলো প্রত্যেকটা কিন্তু চাইল্ড। তো এর প্রথম চাইল্ড হলো পি, এইটা। আর লাস্টের চাইল্ড হলো এই স্প্যানটা, এই ডিবের ভিতরের লাস্টের চাইল্ড। আর বাকি এর ভিতরে সেকশন আছে, পি আছে, যাই থাক না কেন এগুলো কিন্তু আপনাকে সিকুয়েন্সিয়ালি দিতে হবে। যেটা আমি প্রথমে বলছিলাম যে ও কিন্তু সিরিয়ালি, মানে যেটা যত নাম্বার। কিন্তু আমি যেটা আইডিয়া করছিলাম, আমার যে বোঝার ভুলটা হয়েছে, আমি ভাবছিলাম যে পি গুলোরে ও আলাদাভাবে ধরবে, সেকশনগুলো আলাদাভাবে ধরবে। মানে আমি এই আইডিয়া করে আর কি দুইটারে একভাবে করছিলাম, যে আসলে এখানকার সেকশন হলো ফার্স্ট চাইল্ড, পি হলো পির দিক থেকে এই পি হলো ফার্স্ট চাইল্ড, কিন্তু আসলে এভাবে কাজ করে না। মানে আমারও এটা জানা ছিল না। তো এটা একটা গেল। তাহলে আমরা চাইল্ডের ব্যাপার কিন্তু এখান থেকে শেষ করে ফেললাম। তো চাইল্ডের সাথে সাথে এবার আমরা এখানে আরো অনেক কিছু ক্লাস শেষ করে ফেলি। শুধু চাইল্ড শিখলে তো হবে না। এখানে দেখেন আমরা টেক্সট ফরম্যাটিং এর কিছু ক্লাস এখানে শেষ করি। তো এই যে পি ট্যাগের ভিতরে পি ট্যাগের এই যে রেড আছে কন্টেইনার পি, হ্যাঁ, আমরা ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড এগুলো তুলে দেই। এগুলো আমাদের লাগবে না, আমরা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে সেভ দিলাম। তাহলে রেড। এবার দেখেন টেক্সটের আরো কিছু ক্লাস আছে, শুধু ফন্ট সাইজ এগুলো না। যেমন আমরা টেক্সট অ্যালাইন বলে একটা ক্লাস, মানে সিএসএস আছে। টেক্সট অ্যালাইন বলে একটা সিএসএস আছে। টেক্সট অ্যালাইন কি দিতে পারি? টেক্সট মানে অ্যালাইনে অনেকগুলো প্রপার্টি আছে, মানে ভ্যালু আছে। সেন্টার আছে, ইন্ড আছে, জাস্টিফাই আছে, লেফট আছে, রাইট আছে, অনেকগুলো আছে।
আপনার যখন যেখানে যেটা দরকার, মানে টেক্সট লাইন কাজ করে হলো হরাইজন্টাল। হরাইজন্টাল মানে কি, আমি এখানে সেন্টার দিয়ে দিলাম, দেখেন তো কি হয়, এই যে দেখেন, মানে এখানে আমার এই ডিবের জায়গা আমি কতটুকু ডিফাইন করে দিছি, এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত, যার কারণে সেন্টার মানে কি টেক্সট অ্যালাইন মানে আমি হরাইজন্টালি বা আড়াআড়ি ওই টেক্সটারে কোন পজিশনে রাখতে চাই, আমি চাইছি সেন্টারে রাখতে, তাহলে দেখেন এই বক্সের সেন্টার হলো এইটা, বুঝতে পারছেন। আমি যদি এখানে রাইট দিয়ে দিতাম, টেক্সট অ্যালাইন রাইট, তাহলেও কিন্তু রাইটে চলে যাইতো। লেফট দিলে ডিফল্ট বাই ডিফল্ট কাজ করে লেফট, এটা হলো ডিফল্ট। আর তারপর আপনি আপনার হলো টেক্সট লাইন লেফট রাইট অনেক কিছু দিতে পারেন। এখন এটার জন্য আমি যদি আরেকটা স্প্যানের দরকার নাই, এখানে আমি লরেন ইপসাম নিয়ে একটু দেখে আসি। দেখেন প্রথমটা আমি বাদ দিয়ে দিলাম, আমরা আরেকটা জিনিস দেখবো এখানে। এখানে দেখেন আমি কি দিয়েছি, টেক্সট লাইন লেফট, আমি যদি এখানে সেন্টার দেই ও কিন্তু সেন্টারই থাকবে, কিন্তু আমি না, আমরা চাচ্ছি যে লেখাগুলো সুন্দরভাবে থাকবে। সুন্দরভাবে থাকার জন্য আর একটা আছে জাস্টিফাই, এটাই মূলত ম্যাক্সিমাম ইউজ করে। জাস্টিফাই করলে দেখেন ও লেফট এবং রাইট প্রত্যেকটা লাইন লেফট এবং রাইট থেকে সমান উইথ নিয়ে নেবে যখন আমরা জাস্টিফাই ইউজ করব। টেক্সট লাইনে জাস্টিফাইয়ের কাজ কিন্তু এটা। তো শুধু কি এইটা না, এখানে আরও অনেক কিছু আছে, যেমন আমরা টেক্সট আপার কেস লোয়ার কেস করতে পারি। আপার কেস লোয়ার কেস কীভাবে করতে পারি, টেক্সট ট্রান্সফর্ম ইউজ করে। টেক্সট ট্রান্সফর্ম আমি যদি ক্যাপিটালাইজ দিই, ক্যাপিটালাইজ মানে কি প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা সে ক্যাপিটালাইজ করে, মানে বড় হাতের অক্ষর করে সহজ কথায়, যখন আমি ক্যাপিটালাইজ দিব। আর যখন এখানে লোয়ার কেস দিব সবগুলো লোয়ার কেস করবে। আপনি আপনার আউটপুটে খেয়াল করেন, আমি কিন্তু বলতেছি আউটপুটের দিকে দেখবেন, এখানে সিএসএস লেখার সাথে সাথে এখানে খেয়াল করবেন, দেখেন সব কিন্তু স্মল লেটার হয়ে গেছে। আর এখানে আছে কি আপার কেস, যদি আপার কেস দেই দেখেন সবগুলো আপার কেস হয়ে যাবে। তো এরকম এখানে অনেকগুলো আপনার ভ্যালু আছে, এখানে কি কি আছে না আছে একটু হলো দেখে নিয়েন। আমি কিন্তু কয়েকটা দেখাই দিলাম। তো আমরা সাধারণত কি মানে ডিফল্ট যেটা ছিল ওটাই থাক, সমস্যা নাই। তো যেভাবে ছিল ওইভাবে রাখলাম। এখন আমি চাচ্ছি এখানে প্রথম এল এর প্রথমটা হলো আমি ছোট হাতের করে দিয়ে আসি, এল এর প্রথমটা মানে স্মল লেটার। এখন মনে করেন কোনো প্যারাগ্রাফের প্রথম লেটারটা আমি ক্যাপিটাল করতে চাচ্ছি, তাহলে আমি কি করব, তাহলে এর জন্য এটা কি ছোট ক্লাস দেখি, পি কোলন, আচ্ছা এটা এখানে হবে না, এটা শেখার জন্য আমাদেরকে সুডো এলিমেন্টে যাওয়া লাগবে। এটা শেখার জন্য সুডো এলিমেন্টে যাওয়া লাগবে, আমরা সুডো এলিমেন্টে, আচ্ছা এবার আমরা সুডো এলিমেন্টই শিখি তাহলে। দেখেন সুডো ক্লাস কিন্তু অনেকগুলো আছে, মোটামুটি আমরা এই মানে বেশ কয়েকটা আলোচনা করলাম যেগুলো আমরা বেশি ইউজ করি। আর এবার আমরা সুডো এলিমেন্ট শিখব। সুডো এলিমেন্ট কি, সুডো এলিমেন্টগুলো মানে আমাদের এইচটিএমএল এর একটা স্পেসিফিক পার্টকে, প্রত্যেকটা ট্যাগের একটা স্পেসিফিক অংশকে স্টাইল করার জন্য সুডো এলিমেন্ট ইউজ করা হয়। যেমন আমরা প্রথম ক্যারেক্টার, এই যে এটা কি একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের প্রথম লেটারটা হলো এল, এলটা ছোট হাতের আছে, আমি চাচ্ছি এখানে এলটাকে বড় হাতের করব। তো আমি এখানে বড় হাতের করতে পারি কিভাবে, কন্টেইনার পি ডাবল কোলন, এবার কিন্তু ডাবল কোলনের মাধ্যমে আমরা সুডো এলিমেন্টগুলো ইউজ করি। তো আমরা কি করতে চাচ্ছি যে প্রথম লেটারটাকে, লরামে একটা ওয়ার্ডের প্রথম লেটারটাকে ক্যাপিটাল করব, তাহলে এখানে ক্লাস আছে, সুডো এলিমেন্ট আছে ফার্স্ট, FIRST ফার্স্ট লেটার, কাজ তো করে হয়ে যাবে, এই যে ফার্স্ট লেটার, দেখছেন ফার্স্ট লেটারে কি করছি, ফন্ট সাইজ 30 দিয়ে দিছি, কালার গ্রিন করছি। আমি চাচ্ছি যে এটাকে ক্যাপিটাল করব, তাহলে কি করব, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। দেখছেন এরকম কিন্তু আমাদের যখন বিভিন্ন বই পিডিএফ এগুলো পড়ি এরকমভাবে কিন্তু ডিজাইন বা সুন্দরভাবে সাজানো বা বিভিন্ন ব্লগে এরকম কিন্তু থাকে। তো এটাই হলো আর কি এটার কাজ, যে ফার্স্ট লেটার। তো শুধু কি ফার্স্ট লেটারটারে কাজ করতে পারবো না, এখানে আমরা ফার্স্ট ওয়ার্ড বলেও থাকতে পারে, দেখি আমরা চাচ্ছি প্রথম লাইনটার উপরে অ্যাপ্লাই করব। দেখেন প্রথম লাইনের উপরে অ্যাপ্লাই হয়েছে, আমি এখানে এটা তুলে দেই, এই দেখেন এখানে এটা আমার দরকার নাই, এটাও তুলে দেই, আমি শুধু কালার চেঞ্জ করে দেখাচ্ছি। দেখেন তো এই
পুরোটা একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফের একটা লাইনে আমার যে উইথ আছে এই উইথে একটা লাইন যতটুকু ধরবে ওই লাইনটার উপরে আমি সিএসএস অ্যাপ্লাই করতে পারি ফার্স্ট লাইনের মাধ্যমে। বুঝতে পারছেন এই সুডো এলিমেন্টের ব্যাপার? বুঝতে পারছেন? এখানে কিন্তু আমরা সবকিছু করতে পারি, মানে অনেকগুলো জি অনেক ভাই। কিছু করতে পারি এখান থেকে। জি বুঝতে পারছি। ফার্স্ট লেটার এটা ওটা বা এরকম অনেক কিছু আমরা করতে পারি। আহ, তারপর আরো দুইটা সুডো এলিমেন্ট আছে আপনার, হলো আফটার, আফটার আর বিফোর। আফটার বিফোর বোঝানোর জন্য আমি এখানে সিম্পলি একটা স্প্যান ট্যাগ নিয়ে আসি, দেখি কি হয়। দিস ইজ স্প্যান, তো এখানে স্প্যান ট্যাগটা শো করতেছে এইখানে। এখন আমরা এখানে স্প্যান ট্যাগের একটা কালার আমি দিয়ে দিলাম ব্লু। ও ব্লু পাইছে, আচ্ছা এটা তোমার দরকার নাই, ও ব্লু কালার পাইছে। এখন আফটার এবং বিফোর আমরা ব্যবহার শিখবো। আফটার এবং বিফোর, আফটার এবং বিফোর কিভাবে কাজ করে এইটা আমরা এখন দেখব। বিফোর মানে কি? বিফোর মানে আমরা মনে করেন কোনো টেক্সটের এই যে দিস ইজ স্প্যান, এই স্প্যানের আগে আমরা কিছু অ্যাড করতে চাই, তাহলে আমরা কিন্তু এই আফটার সুডো এলিমেন্ট ইউজ করতে পারি। তো কিভাবে করতে পারি? এই যে বিফোর ডাবল কোলন বিফোর, বিফোর দিয়ে এবার আমরা কন্টেন্ট দিতে পারি হ্যালো বা যে কোনো কিছু। আমি আফটারের বিফোরের ভিতরে কি প্রপার্টিটা কি হবে? কন্টেন্ট। শুধু কি কন্টেন্ট দিতে পারি না, আমি যদি চাই এর আগে একটা ইমেজ দিব, আমি এখানে একটা ইমেজ এখানে লিঙ্ক করে দিতে পারি। তো আগে এটা দিয়ে দেখি, দেখেন এই যে হ্যালো কিন্তু চলে আসছে, এই যে হ্যালো কিন্তু চলে আসছে, দেখছেন? হ্যালো কিন্তু সিলেক্ট হচ্ছে না, কেন বলেন দিন? কারণ এটা কিন্তু এই স্প্যানের অংশ না, আমরা কিন্তু এর এখানে জুড়ে দিয়েছি। দেখবেন ওয়েবসাইটে অনেক কিছু হলো আর কি ক্লিক মানে কি বলে সিলেক্ট করা যায় না, এটা কিন্তু এইভাবে করে তা না, আরও সিস্টেম আছে অন্যভাবে করে আর কি। তো এখানে শুধু কন্টেন্ট অ্যাড করতে পারি না, এখানে কন্টেন্ট না, আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে, যদি আপনি এর সামনে একটা ইমেজ অ্যাড করতে চান তো দেখা যাচ্ছে আপনি এখানে ইউআরএল ইউজ করতে পারেন। না সরি সরি এভাবে না, এই কন্টেন্টের এখানে আপনি ইউআরএল ইউজ করতে পারেন। ইউআরএল এর ভিতরে ওই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেমন আমরা যদি এখানে চাই তো ইমেজ একটা আছে না অ্যাসেটস এর ভিতরে, ইমেজের ভিতরে লোগো 1.png, দেখি কি হয়, দেখি কি হয়, যেহেতু শেখাই ভুল হলে হবে নাই না হবে। অ্যাসেটস এর ভিতরে ইমেজের ভিতরে লোগো 1.png, আসলে কি পাথ ঠিক আছে? পাথ ঠিক নাই, পাথ ঠিক নাই। অ্যাসেটস এর ভিতরে ইমেজের ভিতরে লোগো, ইমেজের ভিতরে লোগো, অ্যাসেটস, অ্যাসেটস ইমেজেস লোগো, এখানে আমরা আসি কোথায়? স্টাইলস, তাহলে এর থেকে এক স্তর বাইরে যাব, আসলাম, তারপরে লোগো। এবার পাথ পাইছে, পাথ এবার পাবে, কিন্তু ইমেজ হয়তো শো করবে না, কারণ এই যে পাইছে, আসলে পাথ পাচ্ছিল না। দেখেন এখানে যেটা হয়, দেখছেন আমার ইমেজ বড় বলে আর কি এখানে বড় করে দেখাচ্ছে, ইমেজ ছোট হইলে ছোট দেয়, দেখছেন হিউজ বড় ইমেজ, যার কারণে আর কি এ অনেক জায়গা নিয়ে এটা নিচে পাঠাই দিতে, কিন্তু আপনি যেভাবে দেন আর কি পাবে। আমার পাতে সমস্যা হয়েছে। তো দেখেন মূল এখানে যে পাথটা কিভাবে লিখছি আমি, আমার এই যে স্টাইল ডট সিএসএসটা আছে কোথায়? সিএসএস এর ভিতরে। আর সিএসএস ফোল্ডারটা আছে কোথায়? অ্যাসেটস এর ভিতরে। অর্থাৎ আমি যেখানে পাথটা লিখতেছি এটা কিন্তু মাঝে মধ্যে আপনাদেরও ভুল হবে, আমি নিজেই তাই ভুল করে ফেলতেছি, গোলাই ফেললাম। দেখেন স্টাইলস ফাইলটা ভিতরে আমি এখন লিখতেছি, তাহলে আর আমার ইমেজটা আছে কোথায়? ইমেজেস ফোল্ডারের ভিতরে লোগো একটা ফোল্ডার আছে তার ভিতরে। তাহলে আমাকে এইখানে যাওয়া লাগবে, আগে ইমেজের ভিতরে লোগোর ভিতরে যাওয়া লাগবে, কিন্তু আসি আমি সিএসএস এর ভিতরে। তাহলে আমি প্রথম কি করতেছি, এই যে ডাবল ডট স্ল্যাশ দিলে কি হয়? ফরওয়ার্ড স্ল্যাশ, এইটার মাধ্যমে ও তার প্যারেন্ট ডিরেক্টরিতে চলে যায়, অর্থাৎ প্যারেন্ট মানে এই ফাইল থেকে সে বাইরে চলে আসে। অর্থাৎ আমি যখন ডাবল ডট স্ল্যাশ দিছি তখন এই স্টাইলস থেকে আমি বাইরে চলে আসছি, অর্থাৎ সিএসএস এর বাইরে চলে আসছি, অর্থাৎ আমি এখন অ্যাসেটস এর ভিতরে আছি। যখন ওই ডাবল ডট স্ল্যাশ দিই তখন আমি অ্যাসেটস এর ভিতরে চলে আসছি। এখন অ্যাসেটস এর ভিতরে কোন ফোল্ডার? ইমেজ, তারপর লোগো,
ইমেজেস লোগো, তারপর লোগো অন ডট পিএনজি। কারণ পাথ যখন পাবে তখন কন্ট্রোল চিপে ক্লিক দিলে দেখবেন আপনার পাথ ঠিক মতো পাবে, আর না হলে কিন্তু ভুলভাল দেখাবে। তো এটাই এটা গেল। এখন শুধু কি এবার আমরা আরেকটা জিনিস দেখব। আমরা এখানে আসলে ইমেজ দিলে আমাদের মানে দেখা ভালো হবে না আর কি। এখানে হ্যালোই ছিল, হ্যালোই থাক, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার আরেকটা ছোট এলিমেন্ট আছে হলো আফটার। আফটারের পরে আমরা কি দিতে পারি? আচ্ছা আমরা এখানে এইটা আমরা যদি বাদ দিয়ে দেই, এটা যদি আমরা বাদ দিয়ে বা সেভ করি, দেখেন তো হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে কিন্তু স্প্যানের ভিতরে কিছু নাই। তাহলে আমরা কিভাবে করলাম? আফটারের বিপদে। এটা কিন্তু প্রচুর ইউজ হয়, প্রচুর ইউজ হয়। আপনি কিন্তু অনেক সময় সিএসএস স্টাইলে যেই খুঁজে পাবেন না যে আসলে কিভাবে কোথার থেকে এই লেখাগুলো আসতেছে, দেখবেন যে সেখানে আফটার বিফোর ইউজ করা, আফটার বিফোর ইউজ করা হিউজ একটা ইউজ আছে কিন্তু আফটার বিফোরের। শুধু এই কন্টেন্ট দেখানো যে কাজ এরকম না কিন্তু। আর কি কি সুডো ক্লাস আছে আফটার বিফোর? আরো তো বহুত আছে, মনে নাই, সবই তো নাম মনে নাই। কি কি আছে একটুখানি দেখি। দেখেন এখানে যতগুলো সুডো ক্লাস এখানে সব পেয়ে যাবেন। ফার্স্ট লেটার দেখালাম, ফার্স্ট লাইন দেখছি, আফটার বিফোর, আর এই বাকি যতগুলো দেখতেছেন আমি আমার লাইফেও কোনোদিন ইউজ করি নাই। প্লেস হোল্ডার আছে, যখন আমরা প্লেস হোল্ডারকে ধরি তখন প্লেস হোল্ডার ইউজ করি। এগুলো আর কি ওই যখন ইনপুট ট্যাগ নিয়ে আলোচনা করব তখন এটা দেখাবো। তো আজকে আর কি মানে এখানে এই পর্যন্ত শেষ। এবার আমরা দেখব আপনার হলো লিস্ট। লিস্ট বা আগে দেখি টেবিলটা। দেখেন আমরা আগে একটা টেবিল ডিফাইন করে নেই। টেবিল, টেবিল টি হেড, টি হেডের ভিতরে এটা নেম, নেম এস, আচ্ছা দুটো কলামই নিলাম। নেম এস দুটো কলামই থাক, এটাকে আমি রিমুভ করে দেই। এখানে আমি নেব কি টি বডি, টেবিলের হেড থাকে আর বডি থাকে, এর ভিতরে হলো টি রো, টি রোর ভেতরে টি ডাটা। তাহলে এখানে একটা ডাটা, এখানে আর একটা, দুইটা ডাটা নিলাম। টি বডি, এই যে চলে আসছে। আর এখানে আমরা গতদিন ওই টেবিলের স্টাইল করার জন্য আমরা বর্ডার এগুলো ইউজ করছিলাম, কিন্তু এগুলো বলছিলাম যে আমরা আসলে যখন সিএসএস শিখবো তখন আর কি সুন্দরভাবে শিখবো। তো এটা কিন্তু আছে, এটা এভাবে আমরা শিখবো না, আমরা টোটালি এখন আর কি সিএসএস দ্বারাই শিখবো যে কিভাবে সুন্দর করা যায়। দেখেন আমরা এখন ট্যাগ ধরে করতেছি, টেবিল ট্যাগটা ধরে করতেছি। এখন টেবিলের টেবিলের দেখেন টেবিলে আমরা সুন্দর একটা ডিজাইন নিয়ে আসবো। আমরা এটা কিভাবে আনতে পারি? টেবিলের সুন্দর একটা ডিজাইন নিয়ে আসবো। দেখেন এখানে প্রথম আমি দিতে পারি কি বর্ডার। বর্ডার কি 1 পিক্সেল। বর্ডার আমরা কিভাবে ইউজ করি? বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। এটা কি? যে প্রথমে থাকে তার উইথ, বর্ডারের উইথ কি হবে, তারপরে থাকে কি বর্ডার স্টাইল। বর্ডার স্টাইলটা কি সলিড নাকি, আর এটা হলো বর্ডার কালার। তো দেখেন এই যে বর্ডারটা দিছে, এটা পাইছে কোথায়? টেবিল জুড়ে পাইছে, কারণ আমি বর্ডারটা অ্যাপ্লাই করছি কিসের উপর? টেবিল ট্যাগের উপর। এই জন্য পুরো টেবিলটাকে দেখেন বর্ডার দিয়ে ফেলছে, পুরো টেবিলটাকে। কিন্তু আমরা যে আসলে দেখি যে আপনার টেবিলের রো 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 কলাম অনুযায়ী যে বর্ডারগুলো থাকে সেগুলো কি কি হয়েছে? তাহলে এখানে আমি কি নিতে পারি? টেবিল কমা টি হেড কমা টি আর, একটা পাইছে। এখান থেকে একটু দেখে আসি। দেখেন টেবিলের ভিতরে আমরা কিভাবে নিতে পারি? টি হেড নিতে পারি, আর টি বডি বা টিএইচ টিআর। এখানে এটা পাবে হলো টি, টি বডি দিলে পাবে টি বডি টিআর। টেবিল, টেবিল থেকে টি হেড। ভাই যে টিডি তো দেওয়া হয়নি। এই যে পাইছে।
দেখেন এখানে প্রথম এখানে আমরা কি করছি, এখানে আমরা তিনটা ট্যাগের উপর সেম স্টাইল অ্যাপ্লাই করছি। এই যে কমা কমা দিয়ে লেখা মানে কি, মাল্টিপুল ক্লাস বা মাল্টিপুল ট্যাগের উপর সেম স্টাইল অ্যাপ্লাই করা, মানে এভাবেই আর কি। সিনটেক্সটা হলো এরকম যে কমা কমা দিয়ে লিখলে সবগুলোর উপরে এই স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে যায়। তো এখানে একটা খেয়াল করেন, এখানে যে বিষয়টা হয়েছে, টেবিল হয়েছে আমাদের আগে ওই যে এইচটিএমএল এর বর্ডার ইউজ করলে যেমন আসতো না, দেখেন সেই রকম চলে আসছে, কিন্তু আসলে টেবিল কিন্তু এরকম থাকে না। এখানে এক্সট্রা করে দুইটা করে দাগ আছে প্রত্যেকটা জায়গায়, দেখেন টেবিলের একটা বর্ডার আছে, আবার প্রত্যেকটা রো কলামের একটা বর্ডার আছে। তো এইটা আমরা কিভাবে কি করতে পারি, এইটা করার জন্য আমরা এখানে বর্ডার কলাপস ইউজ করতে পারি। বর্ডার বর্ডার কলাপস নামে একটা প্রপার্টি আছে, বর্ডার কলাপস। এই যে দেখেন এখন কিন্তু টেবিলের মতো অনেকটা ডিজাইন চলে আসছে। অর্থাৎ বর্ডার কলাপসের কাজ কি, বর্ডার কলাপস হইলো যে বর্ডারের যে এই টেবিলের যে বর্ডারটা ছিল আর আমাদের এই যে টি হেড টি ডাটা অর্থাৎ রো কলামের যে বর্ডারটা ছিল, এইটাকে দুইটা মিলে একসাথে কলাপস করে একটাই নিয়ে আসে। এটা হলো বর্ডার কলাপসের কাজ। তো এখন আমরা হেডারগুলো সুন্দর করে থাকে, কিন্তু টেবিলের হেডার কিন্তু সুন্দর থাকে, তো সেক্ষেত্রে আমরা হেডারগুলোকে আরও সুন্দর করতে পারি। টেবিলের থেকে কি ধরবো, টি হেড নিতে পারি, টি হেড তারপর টিএইচ। এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি গ্রিন, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, আর গ্রিনের সাথে দিতে পারি হোয়াইট। এই যে দেখেন সুন্দর হয়েছে। আরও সুন্দর করব, কিভাবে সুন্দর করব, এখানে এবার সৌন্দর্যতা যে যার মতো করে লাগবে বা যেমন দরকার, এখানে আমরা প্যাডিং অ্যাপ্লাই করতে পারি। প্যাডিং 10 পিক্সেল দিয়ে দিলাম, অনেকটা হয়েছে। আমরা টেবিলের উপরে উইথ ইউজ করতে পারি, টেবিলের উইথ আমরা এইখানে উইথটা দিয়ে আসি, তাহলে আশা করি পাবো। 100%ই দিয়ে দিলাম, দেখছেন 100% দিয়ে দিছি, সুন্দর একটা ডিজাইন আমরা এখানে পেয়ে গেছি। এখন দেখেন লেখাগুলো আছে কোথায়, বাই ডিফল্ট কিন্তু কোথায় আছে, সেন্টারে আছে। আমরা চাচ্ছি যে হেডারের লেখাগুলো থাকবে কোথায়, লেফটে, ওই যে একটু আগে যে আমরা শিখে আসলাম। তাহলে এই যে টেবিলের ভিতরে টি হেডের ভিতরে টিএইচ মানে হলো এইটা হলো হেডার। হেডারকে আমরা কিন্তু এইভাবে স্টাইল করতেছি, কারণ কিভাবে নিছি, টেবিল ট্যাগ নিছি, তার ভেতরে চাইল্ডকে টি হেড, তার ভেতরে টিএইচ, এই যে কিন্তু এইভাবে ধরে ধরে স্টাইল করতেছি। তো এখানে যদি আমরা টেক্সট লাইন লেফট দেই, দেখি তো কাজ হয় কিনা। এই দেখেন চলে আসছে, দেখছেন টেক্সটগুলো লেফটে চলে আসছে। এখন আরও টেবিলের আরও প্রপার্টি আছে, যেমন টেবিলের আরও কি থাকে আপনার হলো প্রত্যেকটা একটা বাদে একটা দেখা যাচ্ছে আপনার কি, এটা কি বলে, হোভার। আমরা যে একটু আগে হোভার শিখে আসলাম না, টেবিলেরও কিন্তু হোভার থাকে। টেবিলের হোভার আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি, টেবিলের হোভার আমরা কিন্তু দেখেন আমরা কার ওপর হোভার দেবো, আমরা হোভার কি হয়, মানে টেবিলে হোভার কিভাবে কাজ করে, যখন এই রোগুলোর উপরে আমি কার্সার নিয়ে আসি তখন আর কি দেখা যায়। তাহলে আমাদেরকে ধরতে হবে কি, আমরা আলাদা আলাদাভাবে একদম ধরে দেখাচ্ছি। টি বডি, টি ডাটা, এখানে টি ডাটা ধরবো না, আমরা ধরবো টি রো। আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যে আসলে হোভার যে আসলে কাজ হচ্ছে, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে এখানে কি প্রপার্টি লেখা লাগবে আপনার, আমাদের সুডো ক্লাস কি লিখতে হবে, হোভার। দেখেন তো কাজ হয় কিনা, দেখছেন এই যে আমি যখন প্রত্যেকটা রোতে ধরতেছি তখন কিন্তু কাজ হচ্ছে। আমি আরো দুই একটা ইয়ে দিয়ে আসি, আসলে দুটা তো এগুলো প্র্যাকটিস না করলে আসলে মনে থাকে না। আমি নিজেই বহুদিন প্র্যাকটিস করি না। দেখেন এখানে কিন্তু হোভার কিন্তু কাজ হয়েছে। কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমি যদি নেম আর এজ দুইটা যদি দুই কালার দিতে চাই তখন কি করব, মানে আমি টি হেডের মধ্যে প্রতিটা স্পেসিফিক ভাবে আলাদা কালার দিতে চাই তখন কি করব? মানে ব্যাকগ্রাউন্ড কালার না কালার? কালার, ব্যাকগ্রাউন্ড কালার দুইটারই আলাদা করব। মানে এখানে যেমন নেম এজ দুইটাই গ্রিন কালার আছে, আমি চাচ্ছি একটা নেমটা রেড কালার হোক, এজটা অন্য কালার, যে কোনো কালার, মানে দুইটা যদি দুই কালার দিতে চাই তখন আচ্ছা, দুই কালার যখন দিতে চাবো তখন এখানে আমাদের আছে, এই যে এখানে আসতে হবে, হেডে চলে আসতে হবে, টেবিল টি হেড টিএইচ। এখানে ওই যে একটু আগে যে আমরা যে কি শিখে আসলাম, ফার্স্ট সাইল লাস্ট সাইল, তো এটা হলো ফার্স্ট সাইল, এটা হলো লাস্ট সাইল। দেখি এভাবে হয়তো হইতে পারে, হবে আশা করি। তো এটা আসলে হবে, আশা করতেছি হবে। তো এটা আমি দিলাম
ফার্স্ট চাইল্ড দেখা যাক তো কি হয় দাঁড়াই। আচ্ছা এটা তো টি, আমি কিসের উপর নিছি, টি হেড, সরি এটা হলো টি হেড হবে, টি হেড। ও আমরা এইখানে অ্যাপ্লাই করছিলাম, তাহলে এটা এখানে না, এই যে টি হেডের এখানে ফার্স্ট চাইল্ড দিব, এই যে ঠিক একইভাবে আর কি আমি এটাকে কপি করলাম, এইটারে করে দিলাম লাস্ট। যেহেতু আমার এখানে দুইটা চাইল্ড আছে বলে আমি ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড দিয়ে করতেছি, এবং দুটো এখন সেম পাইছে, কারণ সেম তো পাবেই, কারণ হলো এখানে আর কি আমি দুইটা সেম, এই যে আমি দুইটা দুই রকম দিয়েছি, আমি ইচ্ছা মতো অ্যাপ্লাই করতে পারবো ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড ধরে ধরে আর কি, অথবা ক্লাস ধরে। তবে আমরা যখন মাল্টিপুল চাইল্ড থাকবে তখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস দিয়ে করব না, বা করলেও করতে পারি, কোনো ব্যাপার না। ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বা এনতম চাইল্ড তো আমি শেখালাম, ওইটার মাধ্যমে আমরা করতে পারি। তো এটা কি বোঝা গেছে সবার? জি ক্লিয়ার। আচ্ছা এটা গেল। এখন আর একটা আছে যে হোবার তো আমরা শিখে ফেললাম, এটা কিন্তু কমন টেবিলে থাকে আর কি, যে আসলে কোন কলামে আমি মাউস নিয়ে যাচ্ছি এটা বোঝার জন্য। আর একটা আছে সেটা হলো আর কি যেটাকে বলা হয় স্ট্রাইপ টেবলস, যে টেবিলগুলো আসলে বাই ডিফল্ট দেখা যাচ্ছে একটা বাদে একটা একটা কালার থাকে, এটাকে বলে জেব্রা কালার, মানে জেব্রা টেবল বা স্ট্রাইপ টেবল যেটাই বলে আর কি, জেব্রাও বলে আর কি, জেব্রা স্ট্রাইপ টেবলস। তো এইটা আমরা কার উপর করব, রো। মনে করেন যে এই রোটা কি আছে ব্যাকগ্রাউন্ড সাদা, এটা তাহলে একটা কালার দিব, একটা বাদে একটা কালার হবে, অর্থাৎ একটা টেবিলে দুই রকম কালার হবে রোগুলার। হোভার করলে তো একটা কালার হবে, ওটা আলাদা। তাহলে আমার কি করতে হবে, এই যে এতটুকু অংশ আমি কপি না করে আবার লিখি, ছোট জিনিস আছে যেহেতু, টেবিল, টেবিলের ভিতরে হলো টি বডি, টি বডির ভিতরে হলো টি রো। এইবার এখানে আমি কি ধরবো, টি রো। এইবার আমার ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড বললাম না, সুডো ক্লাস সুডো এলিমেন্টের কিন্তু হিউজ ব্যবহার, এইগুলো এক্ষেত্রে লাগবে। এখন এইখানে দেখেন এটা হলো প্রথম রো, এটা হলো সেকেন্ড রো, এটা প্রথম এটা সেকেন্ড। এখন আপনি কিভাবে যাচ্ছেন, আমি যদি চাই যে প্রথমটা যেভাবে আছে সাদা ওইটাই থাক, আমি 2 নাম্বার থেকে শুরু করব, তাহলে 2 2 এর পরে 3 হবে না, হবে কত 4, তাহলে 2 4 6 8 10 জোর যে রোগুলো আছে সেই জোড়গুলোই কিন্তু কালার হবে, মানে স্ট্রাইপড হবে। তাহলে আমি এখানে কিভাবে করতে পারি, এখানে আমি ধরবো এন চাইল্ড যদি আমি দেই, দেখেন এন চাইল্ড, এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম লাইট গ্রে, কোনো কাজ হয়েছে হবে না, কারণ এন চাইল্ডের ভিতরে আমি কি বলে দিছিলাম এত সময়, যে 1 2 3। সাপোজ আমি যদি এখানে 2 বলে দিই, দেখেন দিন এই যে 2 নাম্বারটা কিন্তু অলরেডি দেখছেন লাইট গ্রে হয়ে গেছে। কিন্তু আমার তো দরকার কি 2 4 6 8 10, তাহলে 2 কি জোড়। তাহলে আমি এখানে বলে দেবো এর একটা প্রপার্টি আছে ইভেন, ইভেন মানে জোড়। তো যখন আমি এখানে ইভেন লিখে দেবো, দেখেন এই যে জোড় যে রোগুলো আছে সেইগুলো স্ট্রাইপ বা জেব্রা কালার হয়ে গেছে। এখন আপনি যদি চান না আমি বেজোড়গুলো কালার করব, জোড়গুলো থাকবে, তাহলে এইরকম। আপনি যদি না চান যে আসলে জোড়গুলোর একরকম কালার হবে বেজোড়গুলোর আর এক রকম হবে, সেটাও পসিবল। যেমন আমি এখানে বোঝার সাথে রেড দিয়ে দিলাম, এই যে তাহলে কি কি এখানে কি ইউজ করছি, আগে আমরা নাম্বার ইউজ করতাম 1 2 3, ওটা দিয়েও তো আমরা স্পেসিফিক একটাকে ধরতে পারবো, 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ধরে। আর আমি যদি অনেকগুলো হাজার হাজার থাকবে সেখান থেকে আমি জোড়গুলো আলাদা করবো বিজোড়গুলো আলাদা করব, তখন আমরা কিন্তু এইভাবে ইউজ করব। তো টেবিল কিন্তু এভাবে, এবার আপনার মোটামুটি টেবিলের কিন্তু সবই মানে স্টাইল এই টাইপেরই সব শেষ, মানে আমাদের সিএস। এবার আপনি সিএসএস অ্যাপ্লাই করে অনেক সুন্দর আর কি টেবিল বানাইতে পারবেন, অনেক ভালো ভালো টেবিল বানাইতে পারবেন। সাথে এবার আমরা একটু লিস্টটা শেষ করে দেই সংক্ষিপ্ত সময়ের ভিতরে। এখানে আমরা কি করব, আনঅর্ডার লিস্ট বা এগুলো সম্পর্কে আমরা কিন্তু এর আগে কিন্তু শিখছি। এগুলো তো এইচটিএমএল এ করছি। এখানে আমি একটা মার্জিন লেফট নিয়ে আসলাম, মার্জিন লেফট 100 পিক্সেল। এই যে আমি এবার একটু ইনলাইন সিএসএস দেখাই, না সমস্যা নেই ইনলাইন, এখানে দেখেন এখানে আমি 3টা নিছি, হোম অ্যাবাউট আছে। আমাদের যে কোনো ওয়েবসাইটে গেলে যে এই যেটা দেখতে পাচ্ছেন মেনু, এই মেনুগুলো ডিজাইন করা হয় কিন্তু এই যে ইউএলএলআই দ্বারা, অর্থাৎ এই লিস্ট দ্বারা, কারণ এটা কিন্তু একটা লিস্ট। আমি এখানে আমার শো করতেছে কিন্তু ভার্টিক্যালি, কিন্তু ভার্টিক্যাল না, আমরা এগুলো হরাইজন্টাল ভার্টিক্যাল যে কোনো কিছু যখন তখন যেটা দরকার সেইভাবে কিন্তু আমরা করতে পারবো। তো এখানে দেখেন যে আপনার হলো আমাদের যে মানে ডিফল্ট কি বলে
লিস্টের যে একটা স্টাইল, টেক্সট স্টাইল চলে আসে, এগুলো আছে। কিন্তু আমরা যখন মেনু যখন বানাই এরকমভাবে, তখন কি এগুলো আছে না? তো আমরা যদি এরকম একটা মেনু বানাই, তো কিভাবে বানাবো? এখানে আমি সরাসরি ধরে করতেছি, ট্যাগ ধরে প্রথমে ধরবো কি ইউএল। ইউএল ধরে দেখেন এই যে ডটগুলো যদি আমি সরাই দিতে চাই, তাহলে এই আনঅর্ডার লিস্টের লিস্ট স্টাইল টাইপ করে দিব নান। দেখেন নান দেওয়ার সাথে সাথে কিন্তু ডট নাই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডট নাই। এখন এইগুলো এখানে বলতে পারেন যে এখানে তো সুন্দর লিঙ্ক, যখন যেটা ক্লিক দিচ্ছে একটাকে চলে যাচ্ছে, এটার কারণ কি? এটা তো এখন এভাবে যাবে না, আমরা ওইভাবে সুন্দর করে ডিজাইন করতে পারি। ওইটার জন্য আমরা অ্যাঙ্করটা ইউজ করবো পরে। ইউএল এলআই ডিসপ্লে ইনলাইন দিয়ে দিলাম, এই যে দেখেন লাইনে চলে আসতেছে কিন্তু আস্তে আস্তে। এখন এর ভিতরে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই ব্ল্যাক, তাহলে যেহেতু ব্ল্যাক দিয়েছি, ডিফল্ট কালারও ব্ল্যাক, কালার হোয়াইট করে দেয়, এই যে দেখেন সুন্দর। এখানে আমি একটা প্যাডিং দিয়ে, আমি কিন্তু মোটামুটি আজকে অনেকগুলো শেখাই দিয়েছি, এগুলো দিয়ে আপনারা অনেক কিছু করতে পারবেন। দেখেন সুন্দর একটা ডিজাইন নিয়ে আসছি, প্রায় কিন্তু কাছাকাছি চলে আসতেছে আস্তে আস্তে। এখন এখানে যে মাউস ধরলে যে এখানে লিঙ্ক যায়, বা এখানে ক্লিক করলে অন্য দিকে চলে যায়, বা অন্য লিঙ্কে চলে যায়, সেটা কিভাবে করে? এখন এখানে আমরা তো হোম ইউজ করছি, এখানে এখানে তখন এবার লিস্টের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন হোম। এই যে অ্যাবাউট ইউজ করছি, তখন সরাসরি অ্যাবাউট না ইউজ করে লিস্ট এই অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবেন, কারণ আপনাকে লিঙ্ক করে পাঠাইতে গেলে তো এটা করতেই হবে, অ্যাঙ্কর ট্যাগ তো লাগবেই। লিস্টের মাধ্যমে তো আপনি লিস্ট শো করাইলেন। এই যে দেখেন এখন সাথে সাথে কিন্তু এখানে দেখেন কালার চেঞ্জ, সাথে সাথে এখন হয়ে গেছে, দেখছেন? এখন ক্লিক করলে পর কিন্তু এখানে যে পাত দিয়ে দেবো সেই পাতেও চলে যাবে। তাহলে এখানে কি হলো? এবার এখানে দেখেন আন্ডারলাইন চলে আসছে। তো আন্ডারলাইন করার জন্য আমাদের কি করা দরকার? এটা কিন্তু অলরেডি আমরা শিখছি। তাহলে এটা কার আন্ডারলাইন? এই যে নিচে যে আন্ডারলাইন আছে অ্যাঙ্কর ট্যাগ, তাহলে অ্যাঙ্কর ট্যাগটা কোথায় আছে? ইউএল এলআই এর ভিতরে এই যে টেক্সট ডেকোরেশন নাম, দেখছেন সুন্দর হয়ে গেছে। এখন এই প্রত্যেকটার আমি একটা ট্যাগের একটা কালার দিতে চাই, বা এর একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, বা এখানে ব্যাকগ্রাউন্ড দিব না, আমি চাচ্ছি যে প্রত্যেকটা লিস্টের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। দেখেন লিস্টের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হলো গ্রিন, লিস্টের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হলো গ্রিন। আচ্ছা এখানে যদি দেই, তাহলে একটা পাশাপাশিই থাকবে। এই যে এবার এখানে একটা যদি প্যাডিং দেই, এই যে দেখেন, তাহলে এখানে আমি একটা মার্জিন দিতে পারি যদি আমি ফুলে না চাই, বা আপনার যেভাবে দরকার সেইভাবে আপনি এখানে নিতে পারেন। এই যে এরকম যে দেখতেছেন না, এভাবে যেভাবে দরকার আপনি সেইভাবে ডিজাইন করে নিতে পারবেন। এখন আমি হোভার অ্যাপ্লাই করতে পারি এখানে, তাহলে এই যে লিস্ট হোভার 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 করলে একটা কালার হবে, দেখছেন? তাহলে আমরা আরও কিছু শিখি, এবং যে জিনিসগুলো শিখতে চাচ্ছি সেটা হলো একটু আগে যা আমি লিস্ট এখান থেকে দেখালাম, যে আমি কি বলতেছিলাম, ডিসপ্লে 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 কি ডিসপ্লে শিখাবো এখন? আচ্ছা ডিসপ্লে যদি ডিসপ্লে শিখতে ভাই কিন্তু যে আরো, ফ্ল্যাক্স বক্স শেখাতে চাই। হ্যাঁ হ্যাঁ ওই ফ্লেক বক্স তো শেখাবো, এই জন্য তো আমি ডিসপ্লে নিয়ে চিন্তা করতেছি। ডিসপ্লে শেখাতে গেলে ফ্লেক বক্স চলে আসবে, মানে একটা অংশে। এখন আচ্ছা ফ্লেক বক্স বাদেই আমি ডিসপ্লে যতটুকু শেখানো যায় অতটুকু, কারণ ফ্লেক বক্স একটা আলাদা পার্ট, এবং এটা একটা ক্লাসই লাগবে আমার শেখাইতে, ফ্লেক বক্স আর গ্রিড। তো গ্রিড খুব একটা ইউজ করি না, গ্রিড এর থেকেও বেশি অ্যাডভান্স গ্রিড। তবে অলওয়েজ ইউজ করা হলো প্রোগ্রাম আমরা ফ্লেক বক্স। আমরা এই যে সিএসএস শিখতেছি না, এই সিএসএস এর কিন্তু অনেক জিনিস লাগবে না এই ফ্লেক বক্স দিয়ে যখন আমরা কাজ করব। তো আমি ডিসপ্লের যতটুকু শেখানো যায় ফ্লেক বক্স বাদে, মানে ওটা আমি আজকে দেখালেও আপনাদের বোঝার দরকার নাই, আমি আর কি দেখাচ্ছি। ক্লাস 6, তো কমেন্টে দিয়ে দেই, এখানে থাকার থেকে না থাকাই ভালো। হ্যাঁ, আর এখানে আমি স্টাইল দিয়েছিলাম মার্জিন 200, যার কারণে এখানে 200 না দিয়ে 20 দেই, একটু উপরের দিকে থাক, তারপরেও তো পাবে, কারণ হলো এখানে আবার 100 দেওয়া আছে, এখানে 100 0 করে দিলাম। এই যে এভাবেই থাক আপাতত এটা। এইবার দেখেন ফ্লেক্স ডিসপ্লে শিখতে গেলে ডিসপ্লের কিছু প্রপার্টি আছে, ডিসপ্লে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু জানা লাগবে। আমরা একটু আগে যে ওই যে ইনলাইন আর ব্লক এলিমেন্টের যে আলোচনা করলাম না, ওইটা কিন্তু আবার ডিসপ্লে দিয়ে আমাদের করতে হবে। যেমন কি পি, আমরা কি বললাম যে পি ট্যাগ, পি হলো একটা ব্লক এলিমেন্ট ট্যাগ, মানে ব্লক এলিমেন্ট, এইচটিএমএল এর ব্লক এলিমেন্ট পি। তাহলে দিস ইজ পি ট্যাগ, আমি এটা লিখলাম। এখন কি করবে, আমরা এখানে একটা মার্জিন বটম দিয়ে আসি, মার্জিন বটম দিয়ে দিলাম 100 পিক্সেল।
এই ডিপ ও পিক্সেলের এক্স পড়ে নাই যার কারণে কাজ করতেছেন। হ্যাঁ দেখেন এই যে দিস ইজ পি ট্যাগ, এখানে আমরা একটু আগে কিন্তু শিখে আসছি যে পি ট্যাগের ভিতরে কন্টেন্ট যাই থাক না কেন ও পুরো উইথ নিয়ে নেয়। তো পুরো উইথ নিয়ে নেবার ফলে নেয়, এই জন্য একে কি বলা হয় ব্লক লাইন এলিমেন্ট। ইনলাইন না, ব্লক, কারণ ও পুরোটা ব্লক করে দেয়। যখনই আর একটা পি ট্যাগ আমি দিব তখন ওর সাথে সাথে সেটা কিন্তু নিচে চলে যাবে, এই যে নিচে আসবে, এটা কিন্তু নিচে আসবে। তাহলে আমরা কি আসলে চেঞ্জ করতে পারি না, আমরা কিন্তু ব্লককে ইনলাইন করতে পারি, ইনলাইনকে ব্লক করতে পারি। কিভাবে করতে পারি সেটা আমি যদি এখানে একটা ডিপ নিয়ে নেই, তাহলে ডিপের ভিতরে, কারণ আমরা এর মাধ্যমে অনেক কিছু শিখব, এই জন্য ডিপটা এখানে নিয়ে নিলাম। আমি এখানে একটা ক্লাস নিয়ে নেই, ক্লাস নিয়ে নিলাম হলো ডিসপ্লে কন্টেইনারে নিলাম, যেহেতু আমরা ডিসপ্লে শিখবো এই জন্য ক্লাসের নাম নিলাম ডিসপ্লে কন্টেইনার। তো এখানে এসে ডিসপ্লে কন্টেইনার দিলাম। এইবার দেখেন আমি চাচ্ছি পি তো ব্লক লাইন এলিমেন্ট, ও তো সব জায়গায় নাই, তা কিন্তু ওর যে কন্টেন্ট আছে এতটুকু আর ও জায়গা সব নিয়ে নেবে, একজনকে পাশে দিলে সে পাশে না রেখে নিচে পাঠাই দিবে, এটা তো আসলে হওয়া উচিত না। ও জায়গা যতটুকু অতটুকুই নেক, আমি এটা করতে চাচ্ছি, মানে আমার দরকার এইটাই। আমি এটা করতে পারবো না, অবশ্যই করতে পারবো। তখন আমাকে কি করতে হবে, আমাকে যেটা করতে হবে যে এই পিকে ধরে আমি কি বলে দিচ্ছি যে তোমার ডিসপ্লে তো ডিফল্ট আছে ব্লক, মানে তুমি ব্লক কাজ করো, আমি তোমাকে এখন করব হলো ইনলাইন ব্লক বা ইনলাইন। এটা দেওয়ার দরকার নাই, এই যে পাশে চলে আসছে দেখছেন। এই দেখেন এইবার আমি একটু ইনস্পেক্ট করি, সব কিছু আমরা ইনস্পেক্টের মাধ্যমে আপনাদেরকে টেস্ট করতে হবে। দেখেন এই পি ট্যাগ কিন্তু যখন এই ক্লাস ছিল না, সাপোজ মনে করেন এই ক্লাস নাই, এটা আমি অলরেডি দেখে আসছি, তখন কিন্তু দেখেন তখন কিন্তু এই পি ট্যাগ পুরো উইথ নিয়ে এনেছে, নিচেরটাও পুরো উইথ নিয়ে এনেছে। আর যখন আমি এখানে ক্লাস অ্যাপ্লাই করে ওর ডিসপ্লে বলে দিছি যে তুমি এখন আর ব্লক থাকতে পারবে না, তোমার যতটুকু জায়গা ততটুকু নিতে হবে, তখন সাথে সাথে দেখেন ওর কী অবস্থা হয়ে গেছে, যার যতটুকু কন্টেন্ট সে ততটুকু নিয়ে এনেছে। এখানে যদি আমি আরও একটু কন্টেন্ট এইভাবে বাড়াইতে থাকি, ও যতটুকু কন্টেন্ট অতটুকু জায়গা নিবে। এই যে দেখছেন এটা হলো কিন্তু ডিসপ্লে এই যে ইনলাইন ব্লক, অর্থাৎ আগে ছিল শুধু ব্লক, আগে ছিল ওর বাই ডিফল্ট প্রপার্টি ছিল ব্লক, আর আমি ওকে করে দিয়েছি ইনলাইন ব্লক, অর্থাৎ আমরা এই ডিসপ্লে ওর বিহেভিয়ারকে চেঞ্জ করতে পারি, ওর বিহেভিয়ারকে আমরা কিন্তু চেঞ্জ করতে পারি। এখন আমি এই যে গ্লোবালি সবগুলো এই কন্টেইনারের ভিতরে যতগুলো পি ট্যাগ আসবে সবগুলোর নিচে মানে সবগুলো পি ডিফাইন করে দিছি, যার কারণে ও সবগুলো পি পাওয়ার পর যতগুলো পি আমি নেই না কেন, একটার পর একটা যতগুলো পি আমি নেই না কেন, ও পুরো জায়গা যতক্ষণ পর্যন্ত ও নিতে পারবে ততক্ষণ পর্যন্ত নিয়ে ও নিচে পাঠাবে, ও আর একা জায়গা সব নিবে না, মানে অর্থাৎ একা খাওয়ার প্রবণতা ওর আমি ইয়ে করে দিছি, রিমুভ করে দিছি। তো এটা হলো ডিসপ্লের একটা গেল। আচ্ছা এখানে আমি ইনলাইন ব্লক না লিখে শুধু ইনলাইনও কিন্তু লিখতে পারি। আচ্ছা ভাই, এই সিএসএস তো সিকোয়েন্স অনুযায়ী কাজ করে, তাই না? সিএসএস, হ্যাঁ হ্যাঁ সিএসএস সিকোয়েন্স অনুযায়ী কাজ করে, মানে তুমি এখানে একরকম সিএসএস লিখছো, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিছো রেড, না, আর এখন মনে করেন আমি এই যে সিএসএস টিউটোরিয়াল যে পেজটা দেখাচ্ছে এর উপরে একটা লোগো দেবো, তো আমি ওইটা এইচটিএমএল অনেক পিছনে লিখছি, কিন্তু আমি চাচ্ছি ওইটা উপরে যাবে, সবার উপরে। আমি বুঝতে পারি না, মানে আর একটু বলো মানে সেটা। মানে আমি মানে আমার একটা পেজ আপনার করা হয়ে গেছে, ডিজাইন করা হয়ে গেছে। হুম। আমি ভাবতেছি যে এখানে একটা লোগো কিংবা ছবি অ্যাড করলে ভালো হইতো, তো ওইটা আমি এইচটিএমএল এ পিছনের সাইডে দিলাম, মানে শেষের দিকে দিলাম, কিন্তু আমি চাচ্ছি ওইটা সবার উপরে থাকবে। ও মানে তুমি মনে করতে সাপোজ এইখানে একটা ইমেজ তুমি মানে অ্যাড করলে সাপোজ, হ্যাঁ, এখন তুমি বলতেছো যে এই ইমেজটা সবার উপরে দেখাবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, কারণ এই কন্টেন্টগুলোতে উপরে আরো অনেক কন্টেন্ট আছে, এটা হ্যাঁ, হলো ডিফল্ট নেচারে এইচটিএমএল দেখাবে না, ও তুমি যেখানে ডিফাইন করবা ও তার সিকোয়েন্স অনুসারে কাজ করবে, ডিফল্ট নেচার। হ্যাঁ, কথা বুঝতে পারলা? জি ভাই, এখন ওইটাই তুমি ঠিক। এখন তুমি যদি ওর নেচার পরিবর্তন করতে চাও, যদি নেচার পরিবর্তন করতে চাও তাহলে তোমাকে সিএসএস অ্যাপ্লাই করতে হবে। যে ও হুম, আছে এইখানে কিন্তু ওরে আমি ধরে প্রথমে দেখাবো, এইটা আমরা শিখবো হলো সিএসএস এর এই যে ফ্লেক্স বক্স, যখন আমরা শিখবো ফ্লেক্স বক্সের মাধ্যমে, আমরা ফ্লেক্স বক্স বা গ্রিডের মাধ্যমে আমরা শিখতে মানে এখানে শিখবো, মানে তখন কিন্তু ওকে সরাসরি এভাবে লিখলে হবে না,
ওকে মনে করো তোমার বাকি কন্টেন্টগুলো আর এই কন্টেন্ট সহ একটা কন্টেইনারে নিতে হবে, কন্টেইনারে নিয়ে তখন এ হয়ে যাবে একটা ফাইল, বাকি কন্টেইনারগুলো সবগুলোকে আমি আরেকটা ফাইলে নিয়ে যাব, জি নিয়ে জি তখন এবার আমি ফাইলগুলোকে উপর নিচে ওঠানামা মানে ওঠানামা করাইতে পারবো। জি, বুঝতে পারছি। কিন্তু ডিফল্ট নেচারে করবে না, যেখানে যেটা ডিফাইন করবো সে সেখানেই পাবে। বুঝতে পারছি। তো এখানে ইনলাইন ব্লক বা ইন ব্লক যেটাই দেন, মানে ইনলাইন ব্লক বা শুধু ইনলাইন যেটাই দেন কাজ করবে। তো সাথে সাথে আমরা তাহলে ওই যে আরেকটা শিখে আছি স্প্যান। আমরা কি জানি, আমরা জানি যে হলো স্প্যান ট্যাগ হলো একটা কি ট্যাগ, দিস ইজ স্প্যান ট্যাগ। যে স্প্যান হলো একটা, স্প্যানের অলরেডি ওই যে স্টাইল দেওয়া আছে যার কারণে ওইটাই পাচ্ছে। যে স্প্যান হলো একটা ইনলাইন ট্যাগ, অর্থাৎ ওর যতটুকু জায়গা আছে অতটুকু জুড়ে নেয়, পাশে আসলে সাথে সাথে পাশে বসাই দেয়। তো আমরা স্প্যানের এই স্টাইলটাকে এখান থেকে সরাই দেই, স্প্যানের স্টাইলটাকে এখান থেকে সরাই দেই। দেখেন কি হয়েছে, ও প্রথমে একটা স্প্যান ট্যাগ আছে, ও জায়গাটুকু নিয়ে এনেছে, পরে আর একটা লিখছি, ও পি ট্যাগের মতো আর কি নিচে পাঠাই নাই, পাশাপাশি নিচে। এখন আমি চাচ্ছি আমার স্প্যান ট্যাগটাকে আমি পির মতো করবো, অর্থাৎ ও এখন আছে ইনলাইন ব্লক, ওকে আমি পুরো ব্লক করে দিব, অর্থাৎ পাশে পরবর্তী যে স্প্যান ট্যাগ যদি কখনো লিখি তখন সে নিচে চলে যাবে। তো আমরা ঠিক এভাবে করতে পারি। স্প্যান তো বাইরে নিচে সম্ভবত, তো স্প্যানকে আমরা কি করতে পারি, স্প্যানকে করতে পারি হলো ডিসপ্লে কি করে দিব, ব্লক করে দিব। এই যে দেখেন স্প্যান, পরবর্তী স্প্যান কিন্তু নিচে চলে গেছে, অর্থাৎ এই স্প্যান কিন্তু এখন আর দুটো স্প্যানই কিন্তু বলা হয়ে গেছে এখন, দেখছেন পুরো জায়গা জুড়ে নিচে, দেখছেন ও কিন্তু আগে এরকম ব্যবহার ছিল না, ওর নেচার পরিবর্তন করে দিচ্ছে। তো ডিসপ্লের একটা আর কি গুরুত্বপূর্ণ মানে দুইটা জিনিস শেখাই দিলাম, এই দুটো কিন্তু খুবই কাজে লাগে, কারণ হলো কখনো কখনো কিন্তু এ করার জন্য লাগে। আর বাকি যে জিনিসগুলো আছে এইগুলো আমরা আসলে ওই যে এর সময় শিখবো, ওই যে ফ্ল্যাগ বক্স শেখানোর সময়, ওই সময় আমরা আলোচনা করব। তো ডিসপ্লে মোটামুটি এখানে, এবার আমরা শিখবো উইথ। একটু আগে যে আমি দেখালাম যে উইথ আছে, উইথ আমরা শিখবো। তাহলে এই স্পেনটারে সরাই দেই, উইথ আর ম্যাক্স উইথের মধ্যে ডিফারেন্সটা আমরা শিখবো। তো ডিসপ্লে কন্টেইনারের ভিতরে আমি এখানে প্রথমে এইভাবেই থাক, আমি কি করি এখানে, আমি এখানে একটা পি না ডিসপ্লে কন্টেইনারকে ধরে একটা হাইট উইথ দিয়ে আসি। এখানে হাইট দিলাম মনে করেন 300 পিক্সেল, সরি, আর উইথ দিলাম 500 পিক্সেল। হাইট উইথ আছে কিন্তু বোঝা যাচ্ছে না, বর্ডার না দেওয়া পর্যন্ত বুঝতে পারবো না। তো এখানে একদম লেফটে তেলা পোকা কাজের সময়, দেখেন এখানে একটা এখানে একদম লেফটে এতে চলে গেছে, তো এই জন্য আমি এটা এখানে একটা মার্জিন লেফট দিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে প্রত্যেকটা সিএসএস এর এই মাল্টিপুল যেগুলো আছে প্রত্যেকটা কিন্তু মাঝখানে মানে ড্যাশ দিয়ে করতে হয়, আর সংক্ষেপে কিন্তু লিখলে চলে আসে ভিএস করে, যেমন মার্জিন লেফট দেবো তো এমএল দিলে কিন্তু নিয়ে আসে, বুঝছেন, এগুলো আস্তে আস্তে শিখে নিন। মার্জিন লেফট মনে করেন যে 100 পিক্সেল দিয়ে দিলাম, মোটামুটি মাঝখানে নিয়ে আসলাম। এইবার আমি চাচ্ছি এই পি ট্যাগের ভিতরে আমি লরামি মানে দামি কিছু টেক্সট ইউজ করি আর কি, দামি কিছু টেক্সট এখানে আমি ইউজ করি। দেখেন এখানে এখানে দেখেন এই পি ট্যাগে আমরা কি করছি, অনেকগুলো টেক্সট ইউজ করছি, মানে একটা একটা প্যারাগ্রাফ ইউজ করছি। এখন এখানে উইথ দিছি কতটা, এর এর যে হাইট বা উইথ এইটা আমি কত দিছি, 300 দিছি হাইট, আর 500 দিছি উইথ। অথচ এই পি ট্যাগের কন্টেন্ট কিন্তু এতটুকু, অথচ আমি কিন্তু ডিফল্ট উইথ বা হাইট দিয়ে রাখছি। এই এইভাবে যদি উইথ হাইট যদি আপনি ডিফল্ট এইভাবে দিয়ে রাখেন রেসপন্সিভ করার ক্ষেত্রে বা স্মল ডিভাইসের ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন। স্মল ডিভাইসে কিন্তু এটা একটা সমস্যা, কারণ আপনি যখন এখানে হাইট উইথ এইভাবে দিয়ে মানে দিয়ে রাখছেন, ও কিন্তু স্মল ডিভাইসে আসলেও এইরকম থাকবে। যদি আমি রেসপন্সিভটা এখান থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন ছোট ডিভাইস এসে কিন্তু ভেঙে গেছে। আমি এখান থেকে ডিভাইস সিলেক্ট করি, সরি এখান থেকে ডিভাইস কোনটা, এটা না,
দেখেন আমি কিন্তু ছোট ডিভাইসে নিয়ে আসতেছি, মোবাইলে মানে মোবাইল ডিভাইসে মনে করেন যেটা একটা মোবাইল ডিভাইস নিয়ে আসছি, আমরা তো রেসপন্সিভ এখনো শিখি নাই। এই যে দেখেন এই কিন্তু বাইরে বাইরে চলে গেছে, দেখছেন? তাহলে মোবাইল ডিভাইসও ভেঙে যাচ্ছে না। তখন আমরা কি করব? তখন আমরা এই যে উইথ আর হাইট মানে হাইট মানে ইউজ করছি, এইটা কিন্তু এইভাবে যদি লিখি তাহলে কিন্তু মোবাইল রেসপন্সিভে আমাদের সমস্যা হবে। এখানে আমাদের সলিউশন হলো দুইটা। প্রথম একটা সলিউশন হলো রেসপন্সিভে যখন আমরা যাব তখন রেসপন্সিভের যে সিনট্যাক্স আছে ওইটা ইউজ করে আমরা এখানে হাইট উইথ কমাই দিতে পারি। এটা একটা গেল। আর একটা করতে পারি সবথেকে বেস্ট হয়ে এবং রিকমেন্ডেড হয়ে, সেটা হলো আমি কন্টেন্টের উপরে উইথ দিব বা হাইট দিব, বা উইথ বা হাইট যেটাই বলি, যে আমার এতটা জায়গা দরকার নাই, এখন কন্টেন্ট আছে এতটুকু, তাহলে এই জায়গা এতটুকু দিয়ে তোর এতটুকু জায়গা ওকে মানে বসাই রেখে তো আমার লাভ নাই, তাহলে ও এতটুকু জায়গায় নিবে। তখন আমরা ইউজ করতে পারি ম্যাক্স হাইট। দেখছেন যখনই ম্যাক্স ইউজ করছি, ম্যাক্স হাইট মানে কি, ওর ম্যাক্স হলো 300 পিক্সেল পর্যন্ত দেখাবে। এখন এখানে আমি কন্টেন্ট আরও একটু বাড়াই দেই, বা এখানে পি ট্যাগ আমি আরও একটা নেই বা দুইটা নিলাম, দেখছেন? দেখেন আমার এখানে হাইট কত ছিল, ম্যাক্স হাইট 300 পিক্সেল, সেই 300 পিক্সেল কিন্তু বর্ডার করা আছে, আর বাকিগুলো কিন্তু বাইরে চলে গেছে টেক্সটগুলো। এটা নিয়ে আমরা এই সমস্যাটা আমরা সমাধান করব এখন। এটা হলো পরের বিষয়, এটা সমাধান করবো একটু পরে। তার আগে যেটা বলতেছিলাম যে আপনার ম্যাক্স হাইট মানে কত, ম্যাক্স হাইট মানে কি, ও সর্বোচ্চ 300 পিক্সেল পর্যন্ত দেখে। অর্থাৎ আপনি আপনার ডিভাইস মানে মনে করেন এখানে ম্যাক্স হাইটটা আপনি দেবেন আপনার বড় স্ক্রিনে কত দূর পর্যন্ত আপনি দেখাইতে চাচ্ছেন, সেইটা আপনি এখানে দিয়ে দেন যে ম্যাক্স বড় স্ক্রিনে সর্বোচ্চ এত দেখাবে, আর ছোট স্ক্রিনে তো দেখা যাচ্ছে ছোট মানে কন্টেন্ট যত কম হবে কম করে দেখাবে, মানে ম্যাক্স অতটুকুই দেখাবে, কন্টেন্ট যত বেশি হবে ও সর্বোচ্চ 300 পর্যন্তই নিবে, তার বেশিও নিবে না। আর তার বেশি যখন যাবে তখন এই যে ওভারল্যাপ হয়ে যাবে। এটা আমরা পরে সলিউশন করব। তো এটা হলো ম্যাক্স ম্যাক্স। এবার আমরা এটা হলো হাইট দিয়ে দেখালাম, এবার দেখা হলো উইথ দিয়ে। এখানে ম্যাক্স উইথ এই এক্সাম্পলে কাজ করবে কিনা নট শিওর, এই এক্সাম্পলে কাজ করাইতে পারবো কিনা। এই এক্সাম্পল দিয়ে ম্যাক্স এর আমি কাজ করাইতে এখানে পারবো না। আমি এখানে মনে করেন যে আরেকটা ডিভ নেই, আরেকটা ডিভ নেই, মনে করেন এই ডিবের ভিতরে আমি দিলাম, এই ডিবের ভিতরে আমি দিলাম দিস ইজ এ ডিপ ট্যাগ, আর ক্লাস নিলাম, এখানে ক্লাসের নাম দিলাম হলো ম্যাক্স উইথ। এগুলো আপনারা আপনাদের মতো দিয়ে নিন ক্লাসের নেমগুলো, আমি আমার মতো করে দিচ্ছি সহজে আগানোর জন্য। তো যখন আমি এইভাবে দেই, এর মনে করেন আমি উইথ দিয়ে দিলাম হলো 400 পিক্সেল, 400 পিক্সেল দিয়ে দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম। শো করে নাই কারণ হলো আমার ওই ফাইল সেভ হয় নাই। আচ্ছা এই ফাইলের কন্টেন্ট কিছু বেশি আছে, এটা তো আমরা আলোচনা করব যে কেন ওভারল্যাপ হলো, কিভাবে সলভ করতে পারি, ওটা গেল। দেখেন এটা নিয়ে আলোচনা করি, আমরা এখন আলোচনা করতেছি নিচের এই ডিপ ট্যাগটা নিয়ে। তো এখানে এই যে ডিপ ট্যাগটা লিখছি, এর এখানে সিএসএস আমি কি স্টাইল অ্যাপ্লাই করছি, যে ম্যাক্স উইথ দিয়ে দিয়েছি 400 পিক্সেল এবং এর একটা বর্ডার দিয়ে দিছি। এবার আমি এখানে মার্জিন অ্যাপ্লাই করি, মার্জিন আমি দিয়ে দিলাম 0 অটো। এই যে মার্জিন 0 অটোর কাজ কি, দেখেন আমরা কিন্তু মার্জিনের ব্যবহার কিন্তু শিখে আসছি, কিন্তু এই ব্যাপারটা এইটা কিন্তু আমরা দেখি নাই। দেখেন মার্জিন আমরা কি দেই, আমরা 4টা প্রপার্টি দেই। এই যে আমরা কিন্তু মার্জিন এইভাবে লিখি যখন শুধু মার্জিন দেই, আর যখন মার্জিন লেফট রাইট এগুলো দেই তখন তো একটা করে দেই। তো এইটার এখান থেকে আমরা মানে কম্পেয়ার করে দুইটাই নিয়ে আসছিলাম, যে দুইটা দিতে পারি সর্বোচ্চ মানে সর্বনিম্ন সর্বনিম্ন একটা দিতে পারি, দুইটা দিতে পারি, তিনটা দিতে পারি, সর্বোচ্চ 4টা। দুইটা দিলে কি হবে, প্রথমটা কাজ করবে উপরে নিচে, পরেরটা কাজ করবে লেফট রাইট। তো আমি তো এখানে সেটাই ইউজ করছি, যে মার্জিন 0 মানে কি উপরে নিচে 0 মার্জিন, আর অটো কি, অটো লেফট রাইট। অটোর কাজ হলো ও রাইট সাইড এই রাইট এবং লেফট থেকে
উইথটা অটো নিয়ে ওকে মাঝখানে নিয়ে আসে। মানে আমার এখানে হাই মানে উইথ কত দেওয়া 400 পিক্সেল, তাহলে ওই 400 পিক্সেল জায়গার জন্য ও লেফট এবং রাইটে সমানভাবে দুই সাইডে সমান জায়গা ত্যাগ করবে। সাপোজ আমি যদি এক্সাম্পলে বুঝাই, এইটার উইথ আছে মনে করেন আপনার হলো 1200 পিক্সেল এক্সাম্পল সাপোজ, বা মানে 1000 পিক্সেল। তো আমি এখানে এই ডিবের উইথ দিয়ে দিছি কত 400 পিক্সেল এই পর্যন্ত, তাহলে এই এই পাশে আছে কত 300, এই পাশে 300, তাহলে টোটাল মিলে 1000, অর্থাৎ ও দুই সাইডে সমান ভাগে ভাগ করে দিবে বাকি অংশটাকে। টোটাল যে উইথটা থাকে স্ক্রিনের সেইটাকে এই অটো এই কাজ করে। এবারে দেখেন তাহলে এখানে আসলে কি হয়েছে, আমি এখানে আরেকটা ডিপ ট্যাগ নিয়ে আসি, এখানে হলো আরেকটা ডিপ ট্যাগ নিয়ে আসি। আমি যেটা ম্যাক্স উইথ বোঝানোর জন্যই কিন্তু এই কাজটা করতেছি। এখানে কি দিছি আমি, এটা ম্যাক্স উইথ 2 দিছি, সরি ম্যাক্স উইথ আর ম্যাক্স উইথ 2, তাহলে ম্যাক্স উইথ আর ম্যাক্স উইথ 2, এই যে এত সময় ছিল কোথায় বেটা। দেখেন এখানে একটা ডিপ ট্যাগ নিছি, এখানে একটা ডিপ ট্যাগ নিছি। এখন এইটা মনে করেন যে আমি সাপোজ হলো আপনার এটাও আমি 400 পিক্সেল রাখি, সমস্যা নাই, এটাও 400 পিক্সেল রাখি, আর এখানে মার্জিন দিয়ে দিলাম অটো, এখানে মার্জিন দিয়ে দিলাম অটো। কোনো ডিফারেন্স কি আমাদের হয়েছে বলেন তো? কোনো ডিফারেন্স কিন্তু আসলে হয় নাই, কোনো ডিফারেন্স এখানে আমাদের হয় নাই। তাহলে এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা দাঁড়ান, আমি এখানে ম্যাক্স উইথ দিয়ে দেই, ম্যাক্স উইথ দিয়ে দিলাম। এইবার কন্টেন্ট এখানে বাড়াই, এখানে কন্টেন্ট বাড়ালাম, এখানে তোমার আছেই। কোনো কি ইস্যু নিয়ে আসছে? ম্যাক্স উইথ 400, যদি এখানে 200 করি, 200, ম্যাক্স উইথ 400, এই যে দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম, দেখেন এখানে প্রথম যে ডিপ ট্যাগটা আছে, প্রথম যে ডিপ ট্যাগ আছে, আমি এখানে আসি, এই যে ডিপ ট্যাগ, এই যে এটার আমি উইথ কত দিছি 400, ওই ঠিক হাইটের মতো আর কি, হাইট দিয়ে যেভাবে বুঝালাম ঠিক ওই রকমই, যে এখানে উইথ দিছি কত 400 পিক্সেল, অর্থাৎ এটা ফিক্সড উইথ, ছোট স্মলের ছোট স্ক্রিনের ক্ষেত্রেও 400 পিক্সেল দেখাবে। আর এখানে আমি ম্যাক্স উইথ দিয়ে দিচ্ছি 400, অর্থাৎ বড় স্ক্রিনেও, মানে বড় স্ক্রিন বা যেই স্ক্রিন হোক সর্বোচ্চ 400 পর্যন্ত উইথ নিবে। দেখেন এখানে এখানে দেখেন প্রথম প্রথম যে ডিপ ট্যাগটা সেটা দেখেন কত মানে বাইরে বাইরে চলে গেছে, কারণ কি, কারণ ওর হলো কিন্তু ফিক্সড করে দেবা 400, আর এখানে আমি ইউজ করতে, এখানে আমি নিচে ইউজ করছি কত ম্যাক্স উইথ, অর্থাৎ ও সর্বোচ্চ 400 পর্যন্ত নিবে। এটা এটা কি কেউ কনফিউশন বা বুঝতে পারছেন? বা বা যারা জানেন তারা কি এটা কি মানে কোনো কিছু মানে
বুঝতে পারছেন কি এটা? বা যারা জানেন এটা, আমার কোনো কনফিউশন থাকলে বলেন, মানে আমিও নিজে একটু কনফিউশনে পড়ে গেছিলাম এখানে। এই যারা ওরে বাবারে, যারা জানেন তারা বলেন, এখানে কোনো থাকলে বলেন আমারে। হুম। এটা ভাই ম্যাক্স উইথ বলতে হয় যে ম্যাক্সিমাম 400 নেবে, এর বেশি নেবে না। প্রয়োজনে স্ক্রিন সাইজ কম হয়ে গেলে কম নেবে, কিন্তু সর্বোচ্চ 400 নেবে, 400 পিক্সেল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো ম্যাক্স, মানে সর্বোচ্চ ওই পর্যন্তই নিবে, আর কম থাকলে কম, ওটা কোনো ব্যাপার না। ঠিক যেভাবে আমরা হাইটে দেখলাম, আর হাইট উইথ যখন আমরা শুধু উইথ ইউজ করব, তখন এইটা কি হবে, এটা হলো ফিক্সড হয়ে যাবে। দেখেন আমরা এখানে এটা এর কিন্তু 400 উইথ কিন্তু এই পর্যন্ত, মানে এই যে এত দূর কিন্তু 400 হয়। কিন্তু যখন আমরা স্ক্রিন ছোট করছি, এখান থেকে এটা আস্তে আস্তে নাড়াইলে বুঝতে হবে। এই দেখেন দেখছেন, এই দেখেন এই কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, নিচেরটা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, এটা কিন্তু এই হলো সর্বোচ্চ উইথ 400, কিন্তু এই পর্যন্ত। কিন্তু যখন আমরা স্ক্রিন ছোট করতেছি, তখন দেখেন নিচেরটা রেসপন্সিভ হতে, অর্থাৎ রেসপন্সিভের ক্ষেত্রে আমরা সবসময় ম্যাক্স উইথ ইউজ করব। হয় ম্যাক্স উইথ ইউজ করবো, অথবা রেসপন্সিভের যে আমাদের মানে একটা সিস্টেম আছে, ওইভাবে দেখা যাচ্ছে উইথ তখন কমাই দিব। কিন্তু যদি আমি তাই না করি, শুধু উইথ ইউজ করি, তখন আমার কিন্তু এই যে উইথ বাইরে কিন্তু এরকম চলে যাবে, বাইরে কিন্তু চলে যাবে। এটা কিন্তু মাথায় রেখেন। এখন এইটাই করার জন্য আমি এখানে কিছু এই যে ওভারল্যাপের বিষয়টা এবার শেখাবো। ওভারল্যাপের বিষয়টা শেখাবো, মানে নিজে একটু দেখলে সবগুলো জিনিস ক্লিয়ার হবে। আমি বহুদিন এখানে করি না। এই দেখেন এখানে আমার হাইট, এই যে ট্যাগটা আমি দিয়েছিলাম, এটা কোথায় আছে? ডিসপ্লে কন্টেইনার। হ্যাঁ, ডিসপ্লে কন্টেইনারে আমি এখানে উইথ কত দিছিলাম, ম্যাক্সিমাম হাইট দিছিলাম 300 পিক্সেল। এখন 300 পিক্সেল দেওয়ার পর দেখেন কি হয়েছে, এখানে এই যে লেখাগুলো বাইরে চলে গেছে, মানে ওভারফ্লো হয়ে গেছে। তাহলে এটা আমরা কিভাবে ঠিক করতে পারি? এটা ঠিক করার জন্য এবার আমরা যে জিনিসটা শিখবো, সেটা হলো পজিশন। আমরা পজিশন প্রপার্টি ইউজ করব। প্রথম পজিশনের অনেকগুলো আছে, তার ভিতরে প্রথম যেটা আমরা শিখব, যেমন পজিশন স্ট্যাটিক আছে, স্টিকি আছে, রিলেটিভ আছে, অ্যাবসোলুট আছে, ফিক্সড আছে। আমরা এখানে ফিক্সড লিখে দিলাম। পজিশন যদি ফিক্সড লিখি, তাহলে কি হবে, লেখাটা এখানে ফিক্সড হয়ে থাকবে। অর্থাৎ আমার তো মনে করেন যে এই লেখাটাও লেখা দরকার, মানে এই লেখাটাও এই ডিপের ভেতরে আমি নিয়ে আসতে চাচ্ছি, এই এরিয়ার ভেতরে নিয়ে আসতে চাচ্ছি। তাহলে আমরা কি, মানে আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে ওভারফ্লো প্রপার্টি ইউজ করতে পারি। ওভারফ্লো দিলে কি হবে, ওভারফ্লো দিলে আমার উইথ হাইট তো ফিক্সড, কিন্তু লেখা সব শো করবে, তখন একটা স্ক্রল বার নিয়ে আসবে। এখন স্ক্রলটা কিভাবে নিয়ে আসবে, আমি এখান থেকে যে ওভারফ্লো স্ক্রল যদি ইউজ করি, এই যে দেখেন এই যে স্ক্রল চলে আসছে। অর্থাৎ আমি এর হলো হাইট দিয়ে দিছি, ম্যাক্সিমাম তুমি 300 পিক্সেল পর্যন্ত নিয়ে নেবা। কন্টেন্ট যদি থাকে তো এই স্ক্রল বার দেখাবে, না থাকলে কিন্তু দেখাবে না। এটা কিন্তু মাথায় রেখে, আমি যদি এখান থেকে কিছু কন্টেন্ট রিমুভ করে দেই, ও কিন্তু স্ক্রল বার দেখাবে না, কারণ ওর তো আর হাইটের দরকার নাই। ওর সর্বোচ্চ দিয়েছিলাম 300 এত দূর আসতো। এখন ওর যে কন্টেন্ট সেটা 300-র কম, এই জন্য কিন্তু স্ক্রল নাই। তখন কিন্তু মানে আমরা যখন কোনো একটা ডিপকে বা কোনো একটা জিনিসকে যখন কন্টেইনার করতে, মানে স্ক্রলিং করতে চাই, তখন সবসময় এই যে দেখেন এখানে এই একটা হলো সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ, এই যে এটার কিন্তু একটা নির্দিষ্ট হাইট আছে, ম্যাক্স হাইট দিয়ে রাখছে, দিয়ে এবার এখানে কন্টেন্ট তো বহুত, তো তখন কি করতেছে, ওই আমাদের মতো ওভারফ্লো স্ক্রল এখানে দিয়ে দিয়েছে আর কি, ওভারফ্লো স্ক্রল দিয়ে দিয়েছে। এখন এটা এটা একটা গেল। এখন আমি যদি এখান থেকে উইথটারে কমেন্ট করে দেই, উইথটারে কমেন্ট করে লাভ নাই। এখানে আর একটা প্রপার্টি আছে, সেটা হলো ওভারফ্লো এক্স বা ওয়াই। আমরা স্ক্রলটা ওয়াই অক্ষ বরাবর নিব নাকি এক্স অক্ষ বরাবর নিব। যেমন আমরা যখন টেবিলের আলোচনা করছিলাম না, আমরা যখন টেবিলের আলোচনা করছিলাম, তখন ওই ম্যাক্সিমাম ক্ষেত্রে টেবিলের দেখবেন যে যখন রেসপন্সিভ টেবিল করি, তখন ছোট স্ক্রিনে টেবিলের ডান দিকে সরানো যায়, অর্থাৎ স্ক্রল বারটা থেকে নিচেই। আমরা কিন্তু চাইলে এখানে স্ক্রল বার অ্যাড করতে পারি। তো এইখানে কি অ্যাড হবে, এখানে তাহলে আমরা এখানে তো ম্যাক্স উইথ দিয়ে দিছি, এখানে আমরা ম্যাক্স উইথ 300, এখানে তো যা দিব তাই দেখা যাবে। এটা আমি কিভাবে দেখাই, এটা কিভাবে দেখাই,
প্র্যাকটিস না করলে এগুলো আসলে হঠাৎ হঠাৎ মনে পড়ে না। এখানে তো এক্সট্রা কিছু দিয়েও তো শুধু নিচে বাড়বে। এই স্ক্রলটা দেখাতে পারতেছি। পিক্সেল মেবি কমালে হবে মনে হয় ভাই। হ্যাঁ? ওখানে পিক্সেল 500 দেয়া আছে, একটু কমাইলে হবে। না, এটা কমাইলে হবেই না, হবেই না, বরং আরো এটা হবে না, বুঝতে পারছো? এটার এক্সাম্পল আছে, এই দেখেন সাপোজ আমি এখানে বাড়াই দিছি, এখন স্ক্রিনের থেকে বাইরে চলে গেছে, এখন আমি এখানে স্ক্রল নিয়ে আসতে পারবো আশা করা যায়, ওভারফ্লো এক্স স্ক্রল, তাও তো আসে নাই। এটা সব থেকে ভালো হয় টেবিলের মাধ্যমে। ভাই ওয়াই ওয়াই ওভারফ্লো নান করে এক্স ওভারফ্লো স্ক্রল করেন। হ্যাঁ, ওইকে নান করে মানে এক্সাম্পল সেট করতে পারতেছি না। ভাই টেক্সট মনে হয় অটো র্যাপ হয়ে যাচ্ছে, ওইটা যদি ওই যে হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বলতেছি। এইটা এইটা আমরা আসলে যদি আমরা এটা দেখতে চাই তাহলে আমাকে টেবিলটা এ করতে হবে। আমি এইটার মাধ্যমে ম্যাক্সিমাম ইউজ করেছি, তো মানে টেবিলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা মানে বিভিন্ন ভাই যে জায়গায় দেখা একটা যাচ্ছে। প্রপার্টি আছে হোয়াইট স্পেস নো র্যাপ, এটা দিয়ে দেখেন তো হয় কিনা। সিএসএস প্রপার্টি হোয়াইট স্পেস নো র্যাপ। এইখানে জি ভাই। এই যে হয়েছে, দেখছো? আমি তো মানে আনতে, এই যে হয়েছে দেখছো, আমি এটা আনতে পারতেছিলাম না কারণ এক্সাম্পল মানে মনে থাকে না। এই যে অর্থাৎ আমরা এখন এই ওভারফ্লো এটা তো ওয়াইকে আমরা যদি এখানে কি দুই দিক থেকে স্ক্রল, এই দেখেন এখানে ওভারফ্লো যদি আমি এটা কেটে দেই তাহলে কি হবে? কি হয়েছে? শুধু এক্স অক্ষ বরাবর ওভারফ্লো হয়েছে, কিন্তু এখানে কিন্তু কন্টেন্ট আরও ছিল। এটা হয়েছে কিন্তু মানে হরাইজন্টালি, কিন্তু এবার আমরা যদি দুই দিকে স্ক্রল বার চাই তাহলে আমাদের ইউজ করতে হবে ওভারফ্লো ওয়াই স্ক্রল। হবে ওভারফ্লো ওয়াই স্ক্রল, দুই দিকে স্ক্রল। ভাই এটা তাইলে হচ্ছে আমাদের মনে হয় যে ওয়াইড আর হাইট ভাই মনে হয় ফিক্স করে দেওয়া লাগবে নাকি? ফিক্স আছে তো। ফিক্সই তো আছে, ফিক্সই আছে। ম্যাক্স হাইট না দিলে তো আবার এটা কাজ করবে না। একটা একটা এক এক কাজে লাগে, অর্থাৎ আমি যেটা মানে ক্লিয়ার কথা হলো, ওভারফ্লো যখন আমাদের ওয়াই বরাবর লাগবে তখন ওভারফ্লো ওয়াই ইউজ করব, আর যখন এক্স অক্ষ বরাবর লাগবে তখন ওভারফ্লো এক্স ইউজ করব। এটা এটা হলো মেন কথা। বিভিন্ন সিচুয়েশন ভেদে যখন লাগবে তখন এমনি এ হবে। এখন এক্সাম্পল সেট করতে গেলে দেখা যাচ্ছে সময় লাগবে। এটাই মানে, এটা তো বুঝতে পারছেন, মানে উদ্দেশ্যটা কি এটা তো বুঝতে পারছেন, তাই না? জি ভাই। এখানে আরো প্রপার্টি আছে, সেগুলো ইউজ করতে পারি। ওভারফ্লো অটো, এই যে ওভারফ্লো অটো দিলে এক্স অক্ষ ওয়াই অক্ষ যেখানে এখানে তো ওভারফ্লো ওয়াই দিছি, শুধু ওভারফ্লো ওয়াই মানে শুধু ওভারফ্লো অটো যখন দেবো তখন আর কি ও নিজের থেকে মানে এই স্ক্রলটা দিয়ে নেবে। তো এখানে মোটামুটি অনেকগুলো আছে। আর আমরা যদি ওভারফ্লোটাকে হিডেন করতে চাই, যেমন আমাদের যে আমরা এটাকে স্ক্রল করব না, তাহলে কি হইতো? আমাদের এই যে টেক্সটটা বাইরে চলে গেছে না, আমরা যদি এই অংশটাকে বাদ দিতে চাই তাহলে তো ওভারফ্লো এখানে আমরা ইউজ করতে পারি হিডেন। আসবে না? ও সরি সরি, আমরা কোথায় ইউজ করলাম? পজিশনে ইউজ করছি। এই যে আমরা চাচ্ছি যে ওভারফ্লো যে টেক্সটগুলো হয়ে গেছে এই টেক্সটগুলো আমাদের আমাদের লাগবে না, বা আমরা হিডেন করে দিব। তখন আমরা এই ওভারফ্লো হিডেন ইউজ করলে শুধু ওর যে হাইট আছে সেই হাইটের ভেতরে যতগুলো আছে ওইগুলো দেখাবে, বাকিগুলো দেখাবে না। অর্থাৎ আমি হিডেন করে দিছি এখানে, আমি এখানে হিডেন করে দিছি এই জন্য ও। আর যখন আমাদের যে বরাবর মানে স্ক্রল লাগবে সেই বরাবর ইউজ করলে আমরা আর কি ইজিলি স্ক্রলটা দেখাইতে পারবো।
তো ওভারফ্লোর আর কি প্রোটোকল ইয়ে আছে, ওভারফ্লো আরও কয়েকটা আছে। ওভারফ্লো যেগুলো শুধু অটো ভিজিবল এটা না, যেমন দেখেন এখানে ইনিশিয়াল, ইনহেরিট, ভিজিবল, স্ক্রল, এটা হলো ভিজিবল। ভিজিবল হলো ডিফল্ট, এই যে ডিফল্ট যে এখানে লেখাগুলো যে ওভারফ্লো হয়ে যাচ্ছে না, এটা হলো ভিজিবল, এটা হলো ডিফল্ট থাকে। এজন্য এটা থেকে আমরা বাকিগুলোতে মানে পরিবর্তন করতে পারি। তো এখানে তো আমরা দেখলাম ওভারফ্লো দেখলাম। পজিশন, এবার আমরা একটু পজিশনটা আলোচনা করি। পজিশন যেহেতু লিখছিলাম, পজিশন আলোচনা করার জন্য আমরা এখান থেকে দেখেন আমরা ডিভের ভিতরে আরো 2-3টা ডিপ নেব না পি ট্যাগ নেব। আচ্ছা ডিভই নিলাম, ডিপ 1, ডিপ 2, ডিপ 3। এখানে টেবিলটারে র্যাপ করে দিয়ে আসি, কমেন্টে দিয়ে দেই, সব দেখেই লাভ নাই। আমরা এখানে কি নিয়েছি, ডিপ 1, ডিপ 2, ডিপ 3। এবার আমরা পজিশনটা শিখবো যে পজিশন কিভাবে কাজ করে। কারে নিচে হলো ডিসপ্লে কন্টেইনার। ডিসপ্লে কন্টেইনারে আসি, বাকিগুলো আমরা রিমুভ করে দেই, কাজে লাগলে দেখতেছি। এর হলো উইথ হলো 300 পিক্সেল, উইথ হলো ম্যাক্স উইথ দিছে। এই দেখেন এখানে ম্যাক্স উইথ হাইট ইউজ করার কারণে কি হয়েছে, ও যতটুকু কন্টেনার ভিতরে আছে ততটুকু জায়গাও নিয়ে নিছে, মানে বেশি নাই, মানে জায়গা কিন্তু নেই নাই। কিন্তু আমরা চাচ্ছি যে আসলে হাইট আর উইথই থাকবে, কারণ আমরা একটা জিনিস শিখবো এখান থেকে। আর এই ডিবের মার্জিন লেফট দিয়ে দিলাম 100 পিক্সেল। আমরা একটু সরাই মানে সাইডে নিয়ে আসলাম। এবার দেখেন পজিশন কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট একটা জিনিস, পজিশন কিন্তু খুবই মানে লাগবে। তো আমরা প্রত্যেকটা ডিবের একটা করে ক্লাস দিয়ে আসি, না হলে আমরা আইডেন্টিফাই করতে পারবো না কোন ডিপটা। এটা হলো ডিপ 1, এটা হলো ডিপ 2, এটা হলো ডিপ 3। আমরা 3টা ডিপের 3টা ক্লাস দিয়ে আসলাম। এবার প্রত্যেকটা ডিপকে আমরা এবার প্রত্যেকটা যে ক্লাস নিয়েছি প্রত্যেকটা ডিপের আলাদা করে স্টাইল করব আমরা এখন। ডট ডিপ 1 এর মনে করেন যে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, আর টেক্সট কালার দিলাম হোয়াইট, ঠিক আছে। আমি এটাকে ডুপ্লিকেট করে কাজ আগানোর জন্য এ করতেছি। এটা হলো ডিপ 2, ডিপ 3, সরি আমার তো 2টা হইলে হয়ে যেত, পজিশন দেখানোর জন্য 2টাতেই হয়ে যাবে। এটা আর একটা উদ্দেশ্য, এটা কমেন্টে থাকো, ওটা পরে দেখাবো। ভাই ক্লাস না ব্যবহার করে আইডি ব্যবহার করলে ভালো হয় না? সব ইচ্ছা খুশি, তোমার ইচ্ছা, কোনো ব্যাপার না। আইডি দিয়ে ডট দিয়ে ধরবা, কোনো ব্যাপার না। তো এখানে দেখো একটা রেড নিছি আর একটা আমি নেই হলো গ্রিন। এখন দেখো আমাদের মূল যে এইটা কিন্তু স্ট্রাকচার কিন্তু বোঝা লাগবে। এখানে প্যারেন্ট হলো ডিসপ্লে কন্টেইনার, তার চাইল্ড আছে কয়টা, 2টা। তার চাইল্ড আছে 2টা, অথবা আমি এখানে একটা চাইল্ড নিতে পারি, এর ভেতরে আমি কোনো কন্টেন্ট দিলাম না। মনে করো যে আমরা ফ্ল্যাগের কাজ করতেছি, সাপোজ জাতীয় পতাকার কাজ করতেছি, তাহলে আমাদের বড় অংশটা কি থাকে, রেড। তো বড় অংশটা রেড থাকে, রেড ডিসপ্লে কন্টেইনার এর হলো হাইট অনেক বেশি হয়ে গেছে, যাও হাইট উইথ যেটা আছে ওইটাই থাক, আমাদের ডিপ 2 তো লাগতেছে না, ডিপ 2 কমেন্টেই থাক। তাহলে এর ভেতরে কিন্তু ডিপ 1 আছে, এর ভিতরে কিন্তু ডিপ 1-এর স্টাইল আছে, কিন্তু পাচ্ছে না। তাহলে এর আমি একটা কি করব, কোনো স্টাইল ওই কালার এগুলো তো পাবে না যতক্ষণ পর্যন্ত না তুমি হাইট উইথ না অ্যাপ্লাই করতেছো, তখন পাবে না। এই যে পেয়ে গেছে। এইবার দেখো এটা এবার দেখো যেহেতু এই ডিপ 1 ডিসপ্লে কন্টেইনারের চাইল্ড,
এই জন্য D1-এর যে মানে D1-এর যে স্টাইলটা করছি 300 পিক্সেল হাইট 500 পিক্সেল উইথ আর মার্জিন থেকে 100 পিক্সেল সরাই নিছি, অর্থাৎ এইটা হলো এই যে প্যারেন্ট ডিসপ্লে কন্টেইনারের এলাকা। এর ভিতরে যেহেতু D1, এই জন্য কিন্তু এই যে লাল বৃত্তটা লাল যে স্কোয়ারটা কিন্তু এই ডিপ কন্টেইনারের ডিসপ্লে কন্টেইনারের ভিতরে আসছে, এটা এটা কিন্তু এর ভেতরে আসছে। আমি যদি এটাকে বোঝানোর জন্য এখানে আর একটা কপি এর বাইরে দিয়ে দেই, এ তো কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হলো ওর তো কাজ করতেছে ওখান থেকে। এবার আমি যদি এখান থেকে D1 যদি এভাবে লিখি, দেখি তো, এই যে আমরা মাল্টিপল ইউজ করলাম। আমরা এই দুইটা কেন দিলাম সেটা আমরা পজিশন শেখার জন্যই দিছি আর কি। দেখেন এই যে ডিপটা এটা ছিল এর ভিতরে, যার কারণে এর এরিয়ার ভিতরে সব মানে শো করছে। আর এই যে ডিপটা এটা আছে কি এই ডিপের নিচে, অর্থাৎ এর নিচ থেকে আছে, এই জন্য কিন্তু এর নিচে শো করছে। এখন আমি চাচ্ছি এই যে ডিপটা আছে এই ডিপটার এর ভিতরে নিয়ে আসব, বা এই ডিপটারে আমি ওপরে নিয়ে যাব। ওই যে অন্তু যে কথাটা বলছিলা একটু আগে, যে আমি নিচে করে ওপরে কিভাবে নিয়ে যাব, তো দেখো সেইটা আমি কিন্তু দেখাচ্ছি। এবার আমি প্রথমে কাজ করতেছি এই যে ডিপ 2-কে নিয়ে। তা এটা আরও ভালো, এখানে ডিপ 2 ভেতরে লিখে দেই, তাহলে ভেতরে, হ্যাঁ এখানে লিখে দেই ডিপ 1, তাহলে ভেতরের কনটেক্সট থাক ডিপ 2 ক্লাস চলে গেছে, কারণ হলো আমি এখানে ক্লাস নেম চেঞ্জ করে দিয়েছি, যার কারণে এই যে দেখো আমি চাচ্ছি ডিপ 2-কে উপরে নিয়ে আসবো। আর এই যে পুরো অংশটা কিন্তু বডি, আর তার ভেতরে এটা আর একটা নির্দিষ্ট অংশ আমি এখান থেকে মানে আলাদা করে নিছি। এখন এই কাজ যদি আমি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ডিপ 2 ডট অ্যাপ্লাই করতে হবে, ডট দিয়ে এর পজিশন দিবা। এর পজিশন কি দিবা? এর পজিশন দিবা হলো রিলেটিভ। এই যে এর পজিশন কি দিব? রিলেটিভ। যখনই পজিশন রিলেটিভ দিব কোনো চেঞ্জ হয়েছে ডিপ 2? না, কোনো চেঞ্জ হয় নাই। এইবার আমি কিছু প্রপার্টি ইউজ করবো, পজিশন প্রপার্টি ইউজ করার সাথে সাথে এইবার আমি দিতে পারি টপ 0। দেখো তো কি আসছে, কোনো কোনো মানে কোনো চেঞ্জ হয়েছে? যেখানে ছিল সেখানেই আছে না? আমি এখানে পিক্সেল দেই, কোনো চেঞ্জ হয়েছে? পিক্সেল দেওয়ার না দাও কোনো ইস্যু না, কোনো চেঞ্জ হয় নাই। এবার আমি ইউজ করতেছি লেফট। চেঞ্জ কেন হচ্ছে না আর চেঞ্জ কখন হবে সেটা বলতেছি। আমি এখানে দিয়ে দিলাম 100 পিক্সেল। চেঞ্জ হয়েছে? হয়েছে। 200 পিক্সেল দিলাম, আমার কিন্তু চেঞ্জ হচ্ছে কি ডিপ 2, কারণ আমি ডিপ 2-র উপরে কি অ্যাপ্লাই করছি? পজিশন বলছে রিলেটিভ। টপ 0 ও কোনো চেঞ্জ হয় নাই, অথচ আমি চাচ্ছি যে আমি নিয়ে আসবো এইখানে, যাই নাই। ও টপ 0 দেওয়ার পরেও এখানে কেন আছে? কারণ হলো এই যে ডিপ 2 কাজ করতেছে কিন্তু তোমার হলো এই যে বডির সাপেক্ষে, কিন্তু এটা আসে কোথায়? এটা আসে হলো এর নিচে। আর এর নিচে দেখো যে টপ 0 মানে এখানে এর আর এর ভিতরে কোনো মানে গ্যাপ নাই, টপ 0। যখনই আমি এখানে 10 দিয়ে দেই, এই যে 10 সামান্য গ্যাপ হয়েছে, এখানে সামান্য কিন্তু গ্যাপ হয়েছে। এখন আমি যদি চাই এই ডিপ 2-কে এর ভিতরে নিয়ে আসব, তাহলে কি করব? এর ভিতরে যাবে, তাহলে এটা চাইল্ড হয়ে যাবে, এটা প্যারেন্ট হয়ে যাবে। যেমন ঠিক এখন কি অবস্থা আছে, এখন এ হইলো চাইল্ড আর এ হইলো প্যারেন্ট, আর এ তো বাইরে আছে। এখন আমি চাচ্ছি এর ভেতরে নিয়ে আসব, তাহলে একে প্যারেন্ট ধরে একে চাইল্ড ধরে এর ভেতরে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো? পজিশন রিলেটিভ ঠিক আছে, যার ভেতরে নিয়ে যাব অর্থাৎ ডিসপ্লে কন্টেইনার, এই যে ডিসপ্লে কন্টেইনার এর পজিশনকে করতে হবে অ্যাবসোলুট। এর পজিশনকে করতে হবে অ্যাবসোলুট। এই যে দেখো চলে গেছে। অর্থাৎ এখানে এইটা কিন্তু মানে বুঝতে মানে যারা সহজে বুঝতে পারে না তারা কিন্তু এটা একদম গোলাই ফেলে, খুবই সিরিয়াস হয়ে ওখানে যারা করো, যে সবসময় পজিশন ইউজ করতে হবে। আমি কার সাপেক্ষে রিলেটিভ, মানে কার সাপেক্ষে কার পজিশন চেঞ্জ করব। আমি চাচ্ছি ডিসপ্লে কন্টেইনারের সাপেক্ষে ডিপ 2-র পজিশন দিব, তাহলে যার সাপেক্ষে করব সে যে প্যারেন্টের সাপেক্ষে করব সেই প্যারেন্টকে করব আমরা অলওয়েজ অ্যাবসোলুট। আর যে চাইল্ডকে আমরা যে চাইল্ডের উপর কাজ করব সেই চাইল্ডকে করবো হলো সবসময় রিলেটিভ করে। এবার ওই চাইল্ডের উপরে টপ লেফট রাইট বটম এই 4টা প্রপার্টি ইউজ করবো। আমি চাচ্ছি মিডিলে নিয়ে আসতে বা যে কোনো জায়গায়। এবার আমি টপ লেফট বটম যা ইউজ করি, এবার আমি যদি এখান থেকে বটম ইউজ করি তাহলে কী হবে? এর যে বটম থেকে 10 পিক্সেল আমি দেই, তাহলে বটম থেকে 10 পিক্সেল নেবেও।
এখান থেকে যায় না কেন? একটুখানি ইন্সপেক্ট করি। এ- উম, এটা এটা এর এরিয়া হলো এর ভিতরেও চলে গেছে। পজিশন অ্যাবসোলুট, টপ থেকে আমি 0 করে দেই। আচ্ছা, টপ কাজ করছে ঠিকই, যে এর টপ থেকে 0, 10, আচ্ছা এখানে কোনো ইস্যু হয়েছে? ভাই টপ বাদ দিলে কি কাজ করবে নাকি? ও আচ্ছা আচ্ছা, এই যে ডিপ টু, এখন কাজ করতেছে কার সাপেক্ষে? এখন কাজ করতেছে হলো পুরো বডির সাপেক্ষে। ডিসপ্লে কন্টেনার কি আর কোথাও আছে? এখন কাজ করতেছে বডির সাপেক্ষে, কিন্তু আমি তো বডির সাপেক্ষে কাজ করানোর কথা না। ডিসপ্লে কন্টেনারের পজিশন হলো অ্যাবসোলুট, আমি তো এর প্যারেন্ট ধরে দিয়েই দিছি। ডিসপ্লে কন্টেইনার ডিপ টু, আমি ডিপ টুতে আছি, ডিপ টুতেই আছি। কাজ ঠিকই করতেছে, কিন্তু কোনো একটা ইস্যু হয়েছে। একটা একটা করে একটু দেখি। বটম 100 পিক্সেল, যখন টপ 10 পিক্সেল দিচ্ছি ঠিকই, কিন্তু এর থেকে 10 পিক্সেল নিচে নামতেছে। আর বটম যখন 100 পিক্সেল দিছি, আচ্ছা এটা 10 করি তো, তাও তো হয় না। 0 করি, তাও যায় না। এখানে আসছে কিন্তু, আচ্ছা সাপোজ এটা যদি আমরা ডিপ 1 এর উপরে অ্যাপ্লাই করি, ডিপ ডিপ টু আপাতত অফ থাক। হ্যাঁ, ডি 1 এর উপর ঠিক মতো কাজ করছে। যে এ হলো প্যারেন্ট, এর প্যারেন্টের সাপেক্ষে এ হলো চাইল্ড। তো প্যারেন্টকে করছি কি অ্যাবসোলুট, প্যারেন্টকে অ্যাবসোলুট করছি। এইবার এর যে এরিয়া এবার আমি এখান থেকে 200কে আমি 0 করে দেই। কোনো একটা ইস্যু, 200কে 0 করে দেই। দেখো এইটা কিন্তু ঠিকমতো কাজ করতেছে, প্যারেন্টের সাপেক্ষে চাইল্ড। দেখো এইটা হলো প্যারেন্টের এরিয়া হলো এতটুকু, আর এ কিন্তু আছে এর ভিতরেই। এখন এর ভিতরে আমি একে চারি সাইডে যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবো। আমি এখানে সবগুলো 0 0 করে দেই। এখন আমি যদি বলি যে বটম থেকে আসবে 10, বটম থেকে আমি এর নিয়ে আসবো হলো কত, বটম থেকে কত আসবে 10। এই বটমে এসেও ঝামেলা করতেছে কেন?
এখানে আমি রাইট ইউজ করি, তো রাইট থেকে 10 পিক্সেল, কোনোভাবেই যাচ্ছে না। কোনোভাবেই যাচ্ছে না। রায়হান, এটা কোনো কারণ বলতে পারবা? কারণটা কি আসলে? কোনোভাবেই তো যাচ্ছে না, এমনি কাজ ঠিকই করছে কিন্তু কোনোভাবেই যাচ্ছে না। ভাই এটা তো বুঝতেছি না, এই ডিসপ্লে প্রথম থেকে দেখাচ্ছে। ডিসপ্লে তো আমার কোনো দরকারই নেই এখানে, আমার এখানে দরকার হলো জাস্ট পজিশন। আমি কি কোনোটাই ভুল করছি? ভুল তো অবশ্যই করছি, ভুল তো অবশ্যই করছি, বুঝতে পারছো? যে কথাটা বলছিলাম যে সাপেক্ষে হবে, ওইখানেই তো মানে ভুল বলে আসছি তোমাদের। যে এ হলো প্যারেন্ট, আর এ কে যদি আমি চাইল্ড ধরি, তাহলে প্যারেন্টের সাপেক্ষে চাইল্ডকে তো আমি করবো। তাহলে এই যে রিলেটিভ কথাটা, এই রিলেটিভ কথাটা যাবে এইখানে। দেখছো কত বড় ভুল করছি? আর এইখানে চলে আসবে হলো অ্যাবসোলুট। এবার আশা করি কাজ হবে, আশা করি কাজ হবে। আশা করি টপ থেকে দিলাম কত, 10 নামছে, লেফট থেকে দিলাম 20 নামছে, রাইট থেকে 0 করলাম। আচ্ছা, রাইট থেকে 0 তো কাজ হবে তখন, আমি লেফট, হ্যাঁ ঠিক আছে। এইবার আমার কাজ কাজ করতেছে সব কিছু। দেখো এইবার আমার সব কিছু কাজ করবে, ঠিক আছে। তাহলে আমার ডিপ টুও কাজ করবে। এটা যদি আমি ডিপ টু ধরি, তাহলে এটা আমার এখন কাজ করবে। আমি ডিপ টুকে এখান থেকে এ করে আসি, কাজ করবে। বুঝতে পারি নাই আগে, মনে ছিল না এটা আসলে। এই যে দেখো আমার ডিপ টু আছে কোথায়? ডিপ টু আছে হলো এই ডিপের নিচে। আমি চাচ্ছি যে ডিসপ্লে কন্টেইনারের ভিতরে নিয়ে আসবো। তাহলে ডিপ টু কি করব? ডিপ টু, ডিপ টুকে করবো আমি হলো অ্যাবসোলুট, ডিপ টুকে করবো আমি হলো অ্যাবসোলুট। আর এই যে প্যারেন্ট তাকে করবো হলো রিলেটিভ করে। এবার দেখো টপ থেকে আমি যদি এখানে 10 পিক্সেল দিচ্ছি, ও কিন্তু 10 পিক্সেল নামছে, ও কিন্তু 10 পিক্সেল নামছে। এই যে এখানেতে বেলাক দেখতে পাচ্ছ, বেলাক এখানে যদি আমি 100 পিক্সেল দেই, কারণ এখানে বটম 10 দেওয়া আছে, যার কারণে ও এ করছে। এখানে 100 পিক্সেল তো কাজই করে নাই, 0 পড়ে গেছে। এই যে 100 পিক্সেল। আমি যদি এখানে লেফট দেই, মানে আমি যেখানে জায়গায় এবার নিয়ে যাইতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি যদি লেফট থেকে 100 পিক্সেল দেই, এই যে এখানে চলে আসছে। এখানে যদি 200 দেই, এই যে ডিপ টু কিন্তু যে কোনো জায়গায় সরতেছে, ডিপ টু কিন্তু যে কোনো জায়গায় সরতেছে। আমি যদি ডিপ ওয়ানের উপরে অ্যাপ্লাই করি, দেখেন ডিপ টু যদি বাদ দিয়ে আমি ডিপ ওয়ানের উপরে অ্যাপ্লাই করি এটা, তাহলে কিন্তু আমরা যে জাতীয় পতাকার যে ফিগারটা ওইটা কিন্তু আনতে পারি। যে এইটার ব্যাকগ্রাউন্ড কালার হবে কই ডিপ ওয়ান কই, এইটার হলো ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিয়ে দেই, মনে করো যে গ্রিন, না গ্রিন। আর এখানে এবার আমরা কি করব, এইটা থেকে কি পুরো বৃত্ত আকারে থাকে। তো বৃত্ত কিভাবে করে, বৃত্ত কিন্তু কিভাবে করে আমরা কিন্তু শিখে আসছি। সেটা সেটা কিভাবে করে, সেটা হলো বর্ডার রেডিয়াস ইউজ করতে হয়। বর্ডার রেডিয়াস 50% দিলে বৃত্ত হয়ে যায়, কিন্তু এখানে বৃত্ত হয় নাই। কারণ কি? কারণ হলো ডিপ ওয়ানের একটা হাইট উইথ আমাকে দেওয়া লাগবে। এটা কত আমি কোথায় আছি? ডিপ 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 ওয়ানে আছে, হ্যাঁ ডিপ ওয়ানে আছি। ডিপ ওয়ানের আমার একটা হাইট উইথ দেওয়া লাগবে, এই যে এইখানে বর্ডার, এই যে দেখছো 50 পিক্সেল। এটা এখানে দিলেও কাজ হবে না।
এই যে আমি এখানে ডিভ অনের উপরে স্টাইল অ্যাপ্লাই করছি, এখানে না, এই জন্য এখানে বর্ডার রেডিয়াস সবসময় যখন একদম মানে কি বলে সার্কেল করবা তখন বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিয়ে দেবা। হাইট উইড যা থাকবে বা 50% দিলেও কাজ হয়, মানে হাইট উইড যা হোক তার 50% হলো এ হবে। এবার আমি ডিভ অন কথাটা ওখান থেকে সরাই দিই, এটা হলো খারাপ দেখা যাচ্ছে, মানে একটা এমটি ডিভ হইলেই আমার এখানে হবে। দেখো একদম পুরো একটা ন্যাশনাল ফ্ল্যাগের মতো হয়ে গেছে। তো এই কাজগুলো আমরা কিন্তু আর কি এই পজিশনের মাধ্যমে করি, এই কাজগুলো আমরা পজিশনের মাধ্যমে করি, যে পজিশনের মাধ্যমে কোনো একটা এলিমেন্টকে ট্যাগকে যে কোনো জায়গায়, এটা তো এর সাপেক্ষে নড়ছে, আমি যদি বডির সাপেক্ষে করি তাহলে বডির সাপেক্ষে যদি করি তাহলে আমার এখানে এর যে প্যারেন্টটা কই ডিসপ্লে কন্টেইনার ডিসপ্লে, এই যে পজিশন রিলেটিভ, এইটা আমি যদি না দিয়ে সেভ করি, যখন এইখানে পজিশন রিলেটিভ না দিব তখন এই যে পজিশন অ্যাবসলিউটটা কাজ করবে কার সাপেক্ষে, বডির সাপেক্ষে, আমাদের যে বডি ট্যাগ আছে অর্থাৎ টোটাল বডির সাপেক্ষে। কেমনে বডির সাপেক্ষে কাজ করতেছে, আমি যদি টপের একটা কমেন্ট করে দেই, আর এগুলো যদি আমি কমেন্ট করে দেই, ও এটা তো আছে এর ভিতরে, এই জন্যই হবে না। এই যে দেখছো টপ আমি কি করছি 0, এটা ছিল কোথায়, ডিভ1 ছিল কিন্তু এই কন্টেইনারের ভিতরে, দেখানোর কথা ছিল এই কন্টেইনারের ভিতরে, অথচ আমি কি করছি, আমি করছি হলো পজিশন অ্যাবসলুট করে দিছি। অ্যাবসলুট পজিশন করে দেওয়ার সাথে সাথে টপ লেফট রাইট বটম এই সাইডটা প্রপার্টি আমরা ইউজ করতে পারবো, পজিশন না দেওয়া পর্যন্ত কিন্তু এই সাইডটা ইউজ করতে পারবো না। তো পজিশন অ্যাবসলুট দেওয়া মানে হলো আমি একে প্যারেন্টের সাপেক্ষে যে কোনো জায়গায় নাড়াচাড়া করতে পারবো। আমি যদি একে রাইট থেকে 100 দিয়ে দেই, 100 পিক্সেল দিয়ে দেই, তখন দেখেন এই যে রাইট, এই হলো রাইট থেকে 100 পিক্সেল এই কিন্তু সরে গেছে। তো এরকমভাবে আমরা যে কোনো পজিশনে নাড়াচাড়া করাতে পারবো। সিলো এর ভিতরে এখানে ওপরে নিয়ে গেছি, যদি কেউ নিচেও থাকে আমরা তাকে ওপরে নিয়ে যেতে পারি। এখন ডিফল্টভাবে সবাই থাকে হলো বডির সাপেক্ষে, ডিফল্টে সবাই কাজ করে হলো পজিশন অ্যাবসলুট কাজ করে বডির সাপেক্ষে, বডিকে রিলেটিভ ধরে নেয় ডিফল্ট। আর যখন কোনো ডিপের সাপেক্ষে করব তখন ওই ডিপকে পজিশন ধরে ওই ডিপকে আমরা রিলেটিভ করে দিব, দিয়ে ওই ডিপের সাপেক্ষে তখন আর কি আমরা এটা স্টাইল করব। যদি আমি এই ডিপের সাপেক্ষে করতে চাই তাহলে তখন এই ডিপের সাপেক্ষে তখন এইগুলো কাজ হবে, টপ রাইট লেফট এগুলো কাজ হবে। কিন্তু ডিফল্ট হইল বডি, আর ডিফল্ট যদি না করে আমরা কোনো ডিপের সাপেক্ষে কাজ করাইতে চাই, যার সাপেক্ষে কাজ করাবো তাকে করব রিলেটিভ, যার সাপেক্ষে যে প্যারেন্ট তাকে করব রিলেটিভ, আর যে চাইল্ড থাকবে তাকে করব অ্যাবসলুট। এইটা হলো প্রথমে উল্টা বলছিলাম, যার কারণে এইটা আমাদের কাজ করে নাই।